হ্যাঁ, শোনা যায়? জি শোনা যাচ্ছে আপা, লাইভে যাচ্ছি। জি। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে 15,45,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আবার আক্রান্ত মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোভিড এর ভ্যাকসিন আগামীকাল মঙ্গলবার থেকে ইউকেতে মানুষের মধ্যে প্রয়োগ করা হবে। আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশে আক্রান্ত মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর একই সাথে দেশে নারী নির্যাতন, বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের হতাশা বিরাজ করছে। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, জাতীয় পার্টি প্রেসিডেন্ট সদস্য জনাব ফখরুল ইমাম এমপি। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সাংসদ, সাবেক ছাত্র নেতা, বিএনপির খাগড়াছড়ি জেলা সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। আমাদের সাথে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সাংসদ অ্যাডভোকেট হুসনে আরা লুৎফা ডালিয়া। আমাদের সাথে আছেন হেলথ অ্যান্ড রূপের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। সাংবাদিক হিসেবে আছেন প্রবাস দমন চট্টগ্রাম পূর্ব প্রধান শাহরি হাসান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপের শুরুতে আমি যাব কোভিড-19 এর আপডেট জানতে আমাদের প্রবাস দমন চট্টগ্রাম পূর্ব প্রধান শাহরি হাসানের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। সবসময় যেভাবে বলে থাকি, সরকারের প্রদত্ত যে প্রেস নোট অথবা প্রেস বিজ্ঞপ্তি যেটি গণমাধ্যমে সরবরাহ করা হয়, সেটির উপর ভিত্তি করে কোভিড-19 সর্বশেষ পরিস্থিতিটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করে থাকি দর্শক শ্রোতার কাছে। সেই অনুযায়ী গত 24 ঘন্টায় অর্থাৎ আজ সকালের পূর্ববর্তী 24 ঘন্টায় বাংলাদেশের সরকারি বেসরকারি 137টি পরীক্ষাগারে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 14,369 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 2,298 জনের শরীরে। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 36 জন। 2,663 জন সুস্থ হয়ে ফিরেছেন কোভিড-19 আক্রান্ত হবার পর গেল 24 ঘন্টায়। গত 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 207 জনকে, আইসোলেশন থেকে ছাড় দেওয়া হয়েছে 403 জনকে। এটি ছিল গত 24 ঘন্টার পরিস্থিতি। এর বাইরে যেটি হচ্ছে, এই পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,77,538 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 4,79,743 জনের শরীরে। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা 6,874। এই যাবৎকাল কোভিড-19 আক্রান্ত হবার পর ঘরে, হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন 3,98,623 জন। এই মুহূর্তে আইসোলেশনে আছেন 12,833 জন। আজ অবধি আইসোলেশন থেকে মোট ছাড় দেওয়া হয়েছে 79,828 জনকে। এটি ছিল বাংলাদেশের কোভিড-19 সর্বশেষ চিত্র। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম এমপি। আমি এখন যাব, আমাদের সাথে আছেন আমাদের হেলথ অ্যান্ড রূপের চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। লেলিন ভাই, আমরা দেখতে পাচ্ছি যে কোভিড এর আপনার ভ্যাকসিন আমাদের ইউকেতে আগামীকালকে থেকে মানে বিভিন্ন মানুষের শরীরে প্রয়োগ করা হবে। এবং ভ্যাকসিন নিয়ে একটা আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা কথা বলতেছি, এবং বিশেষ করে বাংলাদেশের যে ব্যাপারটা, বাংলাদেশের তাপমাত্রা, ওই তাপমাত্রায় দেখা যাচ্ছে যে কিভাবে ভ্যাকসিন বাংলাদেশের মানুষ পাবে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কা রয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিনে ইউকেতে যেটা -20 ডিগ্রি তাপমাত্রা রাখতে হয়, এবং ইউকেতে যেটা করেছে ওরা বিভিন্ন জায়গায় জায়গায় একটা ক্যাম্পের মতো করেছে, ওই জায়গায় গিয়ে চিকিৎসা দিতে হচ্ছে, মানে ভ্যাকসিন নিতে হচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এক নম্বর হচ্ছে যে ভ্যাকসিনে আপনার কিভাবে বাংলাদেশ দিতে পারে, আপনার কি পরামর্শ রয়েছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে আপনার ভ্যাকসিনের পাওয়ার কি কতটুকু সম্ভাবনা রয়েছে, বা এর আপডেট যদি জানান আমাদের দর্শকদের। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সম্ভবত পৃথিবীব্যাপী সবচেয়ে উচ্চারিত যে শব্দটি, সেটি হচ্ছে করোনা ভ্যাকসিন। আগামী মঙ্গলবার অর্থাৎ আগামী কাল থেকেই ইউকেতে ফাইজার এবং বায়োনটেকের যৌথ উদ্যোগে তৈরি যে ভ্যাকসিন, সেটি দেয়া শুরু হচ্ছে। এবং এর মধ্যেই এই ভ্যাকসিনটি বাহরাইন এবং কানাডা তার দেশে দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। এটি একটি অবস্থা। পাশাপাশি রাশিয়াতে খুব দ্রুতই স্পুটনিক ভি নামের তাদের নিজস্ব উদ্ভাবিত ভ্যাকসিনটি মানুষের মধ্যে দেয়া শুরু হয়েছে। চীনে সিনোভ্যাক কোম্পানির উদ্ভাবিত ভ্যাকসিন,
সেটিও দেয়া শুরু হয়েছে। তার মানে পৃথিবীতে ভ্যাকসিন দেওয়ার এখন 3টি স্রোত বহমান রয়েছে। এই অবস্থায় ফাইজার বায়োনটেক যে ভ্যাকসিনটি প্রদান করছে এটি হচ্ছে mRNA প্রযুক্তিতে তৈরি। এই ভ্যাকসিনটিকে সংরক্ষণ করতে হয় -70°C। রূপকদা 20 -70°C সংরক্ষণ করতে হয়, এবং কানাডা এবং বাহারে যেখানে দেওয়া হবে সেখানেও কিন্তু এই ভ্যাকসিন এই তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। এই অবস্থায় বাংলাদেশ কোথায় রয়েছে? ভ্যাকসিন সংগ্রহের দৌড়ে বাংলাদেশ এখন পর্যন্ত অনেকটা পিছিয়ে রয়েছে। আমি পিছিয়ে রয়েছে এই কারণে বলবো, ইতিমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তিতে তারা 3 কোটি ভ্যাকসিন পাবে, যাবে, যেখানে আমাদের কমপক্ষে 70 থেকে 80% জনসাধারণকে ভ্যাকসিন দিতে হবে। তার মানে কম বেশি 12 কোটির মতো ভ্যাকসিন আমাদের দরকার। পাওয়ার কথাটা রয়েছে হচ্ছে 1.5 কোটি। বাকি ভ্যাকসিনের মধ্যে আমাদের 3 কোটি 40 লাখ লোকের জন্য 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা কোভ্যাক্স। কোভ্যাক্স হচ্ছে একটি ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম যারা আমাদের মতো সদস্য দেশগুলোকে যারা কম দামে ভ্যাকসিন দেবে। ইতিমধ্যে কোভ্যাক্স তারা বলেছে তাদের ভ্যাকসিন দেওয়ার শিডিউল টাইম ছিল জুন মাসে, কিন্তু তারা সমস্ত বাস্তবতা বিবেচনা করে আরো 6 মাস পিছিয়ে দিয়েছে। তার মানে আমরা কোভ্যাক্সের ভ্যাকসিন পেতে যাচ্ছি সবকিছু ঠিকঠাক থাকলে সামনে বছরের ডিসেম্বরের দিকে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এর মধ্যে আমরা জানি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বুদ্ধিতা এবং অপরিণত আচরণের জন্য চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন এর ট্রায়াল আমাদের দেশে অনুষ্ঠিত হয়নি। ভ্যাকসিনের ট্রায়ালটি হলে আমাদের দাবি থাকতো যে সেই ভ্যাকসিনটি আমাদের দেশে সরবরাহ করার জন্য। বিশ্বব্যাপী এই শব্দটা এখন ভ্যাকসিন ন্যাশনালিজম নামে পরিচিত, অর্থাৎ যে কোম্পানি উদ্ভাবন করছে এবং যাদের সহযোগিতায় প্রথম সেই সব দেশের মধ্যে ভ্যাকসিন প্রদান করা। তো এই অবস্থায় আমরা জানি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি কোভিশিল্ড, যেটি বাংলাদেশের চুক্তি হয়েছে, সেটির একটি ট্রায়াল নিয়ে বিশ্ব প্ল্যাটফর্মে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এটা আরেকটি গ্লোবাল ট্রায়ালের ঘোষণা দিয়েছে। কিন্তু এর পরেও কিন্তু আমরা দেখেছি ভারতের সিরাম ইনস্টিটিউট আজকে 7 তারিখ তারা ভারতের যথাযথ কর্তৃপক্ষের কাছে এটি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য একটি অনুমোদন চেয়েছে, এবং সেই অনুমোদন পেলে তারা ভ্যাকসিন উৎপাদন শুরু করবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কয়েকটি ঝামেলা তৈরি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন কেবলমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলেই এই ভ্যাকসিন বাংলাদেশে আনা হবে এবং প্রয়োগ করা হবে। দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি। তাদের অনুমোদন দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেটি শেষ করে ভ্যাকসিন পেতে কয়েক মাস সময় লেগে যাবে। এই ক্ষেত্রে আমরা কি করব? আপনাদেরকে আরেকটা বিষয় একটু বলে রাখছি, দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পরে জাতিসংঘ সহ স্বাস্থ্যে, কৃষিতে, সংস্কৃতিতে অনেকগুলো বিশ্ব সংস্থার উদ্ভব ঘটে। তার মধ্যে একটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। আমরা দেখতে পাচ্ছি কোভিড দুর্যোগের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্রমশই দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে। কারণ ইংল্যান্ড, ইউকে, বাহরাইন, কানাডা, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং চীন যারা অলরেডি ভ্যাকসিন বিতরণ কর্মসূচির মধ্যে পা দিচ্ছে, কোথাও কিন্তু
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেয়ার কথা তারা ভাবে নাই। এবং ইতিমধ্যেই ইউএস তারা WHO থেকে নিজেদের উইথড্র করেছে। ফলে পৃথিবীর তাবৎ স্বাস্থ্য বিজ্ঞানীদের মধ্যে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে, WHO এর বর্তমান ফর্মটা টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা ভবিষ্যতে। যাই হোক, এই যখন অবস্থা, তখন একই সাথে কিন্তু পৃথিবীতে ভ্যাকসিন পলিটিক্সের একটি চিত্র ফুটে উঠেছে, যেটি গত শতাব্দীর স্নায়ুযুদ্ধের কালের চিত্র আমাদের মনে করিয়ে দিচ্ছে। কারণ আমরা দেখছি ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনটি ইউকে দিতে যাচ্ছে, প্রচার মাধ্যমগুলো এটার যে প্রচার করছে ব্যাপকভাবে, যেমন বেলজিয়াম থেকে লন্ডনের দিকে যে গাড়িগুলো নিয়ে যাচ্ছে এই ভ্যাকসিন, তার লাইভ প্রতিবেদন দেখাচ্ছে। কিন্তু চীন এর আগেই তারা শুরু করেছে। পশ্চিম নিয়ন্ত্রিত গণমাধ্যম সে খবরটাকে প্রায় চেপে গিয়েছে, এবং রাশিয়ার স্পুটনিক 5V যেটি, এটিও কেউ গণমাধ্যম উপেক্ষা করছে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি রাশিয়ার পক্ষ থেকে তারা স্নায়ুযুদ্ধের মতোই গুরুত্বের সাথে ভ্যাকসিন যুদ্ধটাকে সাথে নিয়েছে। এই অবস্থাতে বাংলাদেশ কোথায়? এটি আমাদের জন্য খুব দুঃখজনক যে বাংলাদেশ 1.5 কোটি মানুষের ভ্যাকসিন ছাড়া আর কোনো ভ্যাকসিন এখনো জোগাড় করতে পারেনি। আমরা জানি ভ্যাকসিনের দুটো প্রযুক্তি কাজ করছে করোনা ভ্যাকসিনে, একটি হচ্ছে mRNA বেসড প্রযুক্তি, আরেকটা হচ্ছে ভেক্টর বেসড প্রযুক্তি। ফাইজার বায়োনটেক অথবা মডার্না যেটা করছে সেটি হলো mRNA বেস ভ্যাকসিন। এর জন্য -70 to -80 ডিগ্রি তাপমাত্রা দরকার হয় সংরক্ষণ করার জন্য। কিন্তু প্রথাগত কনভেনশনাল যে ভেক্টর বেস যে ভ্যাকসিন, তার জন্য দরকার হয় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেশে ভ্যাকসিন সংরক্ষণ এবং অবকাঠামোগত যে সুবিধা রয়েছে, আমাদের জন্য ভালো হয় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা যায় এমন ভ্যাকসিন। এর মধ্যে একটি হচ্ছে সেরাম ইনস্টিটিউটের যেটা করবে অক্সফোর্ডের ভ্যাকসিন, একটি হচ্ছে চীনের সিনোভ্যাক সহ অন্যান্য ভ্যাকসিন, এবং আরেকটি হচ্ছে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন। কিন্তু আমরা 1.5 কোটি লোকের ভ্যাকসিন ব্যতিরিকে অন্য কোনো জায়গায় এখনো কোনো সক্রিয় যোগাযোগ গড়ে উঠে কোনো আশা পেতে পাইনি। এর সাথে আরেকটি প্রশ্ন খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর যারা করোনা প্রতিরোধে টেস্ট করার বিষয়টি সফলভাবে সম্পাদন করতে পারেনি, সামর্থ্যের পরিচয় দিতে পারেনি, এবং করোনা প্রতিরোধ লড়াইকে বিজ্ঞানসম্মতভাবে অগ্রসর করতে গিয়ে সফলতার পরিচয় দিতে পারেনি, তাদের দ্বারা ভ্যাকসিন সংগ্রহ, বিতরণ এবং ব্যবস্থাপনা করা আদৌ সম্ভব কিনা, নাকি উচ্চতর ক্ষমতা সম্পন্ন একটি মাল্টি সেক্টরিয়াল একটি কমিটি গঠন করা উচিত। এই আলোচনাটা খুব গুরুত্ব। এর সাথে একই সাথে ভ্যাকসিন আলোচনার পাশে বাংলাদেশে দুটো উত্তপ্ত আলোচনা চলছে। একটি হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ঘিরে বিতর্ক, মৌলবাদীদের হুমকি, ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে দেয় ইত্যাদি হুমকির মুখে একটি আলোচনা, এবং আরেকটি আলোচনা খুব বেশি চলছে, সেটি হচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ছেলে শিশুদের যে বলাৎকার বা ধর্ষণ করা হয় এটি নিয়ে। এবং ইতিমধ্যেই আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে ধর্ষণ বিরোধী যে কমিটি গঠন করা হয়েছে, মাদ্রাসাগুলিতে এই জাতীয় কমিটি গঠনের জন্য জোর দাবি উঠছে, এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রত্যেকটি মাদ্রাসার পরিবেশের স্বচ্ছতা, যৌন নির্যাতন হচ্ছে কি হচ্ছে না সেই স্বচ্ছতা প্রকাশ করার জন্য স্কুল কলেজগুলিতে যেভাবে নানাভাবে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যে জাতীয় ভিজিট নিয়মিত হয়ে থাকে, তদারকি নিয়মিত হয়ে থাকে, সেই ব্যাপারটাও করার দাবি উঠছে। আর বঙ্গবন্ধুর ভাস্কর্যকে নিয়ে যারা হুমকি দিচ্ছে
তারা মূলত ইসলাম ধর্মের ইতিহাস ঐতিহ্য, গত 1400 বছর ইসলাম ধর্মের যে প্র্যাকটিসটা হয়ে এসছে তাকে অস্বীকার করে নিজেরা বাংলাদেশে ইসলাম ধর্মের নতুন একটি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে। মূলত এরা হচ্ছে রাজনৈতিক ইসলাম প্রতিনিধি, এরা কিন্তু ধর্মীয় ইসলামের প্রতিনিধি না। এর মধ্য দিয়ে এরা প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল এবং যারা রাষ্ট্র শাসনের সাথে নানাভাবে যুক্ত তাদেরকে চ্যালেঞ্জ করার একটি কৌশল অবলম্বন করছে। জাতির সামনে একটি বড় প্রশ্ন, এই নতুন ধর্মীয় নয় রাজনৈতিক ইসলামকে যারা ধারণ করে নিজেদেরকে শক্তি সঞ্চয় করে দেশটাকে পাকিস্তান অথবা আফগানিস্তান বানাতে যাচ্ছে, সেই ফাঁদে পা দেবে নাকি জাতি তার ৭১ এবং মুক্তিযুদ্ধ এবং তার থেকে অর্জিত বাংলাদেশ সহ যা কিছু রয়েছে তার পবিত্রতা এবং উচ্চতা রক্ষার জন্য ঘুরে দাঁড়াবে? এই তিনটি বিষয় মূলত এখন বাংলাদেশের প্রধান আলোচিত বিষয়। ধন্যবাদ সবাই। আবার আসবো আপনার কাছে। আমি যেতে চাই আমাদের সাথে মাননীয় সংসদ সদস্য ফখরুল এমপি ভাই, ফখরুল মাননীয় এমপি আমাদের সাথে সংযুক্ত আছেন, আমি স্বাগত জানাচ্ছি। আমি যাব এখন। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা, আমরা সম্পাদক মন্ডলী, উনি হচ্ছেন সহ সম্পাদক এবং যিনি বিএনপি খাগড়াছড়ি জেলার সভাপতি, সাবেক ছাত্র নেতা, সাবেক সাংসদ, সাবেক পার্বত্য জেলার চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভাইয়ের কাছে। ওয়াদুদ ভাই যে কথাগুলো বললেন ডক্টর লেলিন চৌধুরী, বিশেষ করে বাংলাদেশের যে কোভিড এর যে আপনার যে কথাগুলো উনি বললেন যে ভ্যাকসিন পাওয়ার যে একটা দুটানার মধ্যে রয়েছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমরা একের সাথে দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আমরা দেখতে পাচ্ছি একের সাথে ওই যে কথাগুলো উনি বলেন ভাস্কর্যের যে সমস্যা সৃষ্টি হয়েছে। এবং বাংলাদেশের যে এই যে বর্তমান আন্তঃ অবস্থায় আপনি একজন বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে কি বলবেন? আনমিউট করতে প্লিজ। আপনি তো অনেক টপিক বলেছেন। জি, আমার মনে হয় আর একটু সংক্ষিপ্ত করে দেন, একটা করে দেন বা দুটা করে দেন এটার থেকে। যেমন আপনি 3-4টা টপিক বলেছেন, আপনি সংক্ষিপ্ত করে আপনি বলেন আপনি যেটা। জি, আমি বলছি সংক্ষিপ্ত বলতে বিষয়টাকে কনসাইজ করে। সংক্ষিপ্ত, হ্যাঁ হ্যাঁ। তো না যেটা বিষয় সুনির্দিষ্ট অভিযোগটা, সুনির্দিষ্ট বিষয়টা বললে, যেমন কি আমি কোভিড এর উপরে যাব না আপনি কোভিডটা বলেন, এবং কোভিডের সাথে সাথে যে আপনার যে বাংলাদেশের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রয়েছে, মানুষের বেকার সমস্যা, ওইটা একটু বলেন প্লিজ। না, এখন তো আসলে কোভিড তো মানে মানুষ শুনতে শুনতে দেখতে দেখতে এতটা অভ্যস্ত হয়ে গেছে যে কোভিড নিয়ে মানুষ আলোচনা করতে চায় না, আর কোভিড নিয়ে এখন মানুষ শুনতেও চায় না। বরঞ্চ কোভিড নিয়ে কথা বললে মানুষ বিরক্ত হয়। ভ্যাকসিনটা নিয়ে একটু বলেন, ভ্যাকসিনের যে কথাগুলো বললেন। ভ্যাকসিন আসলে আমাদের সরকার যেভাবে কোভিড এর উপরে যেভাবে অমনোযোগী, শুরুতে যেভাবে অমনোযোগী, এই কারণে কিন্তু লেলিন ভাই যেটা বলছেন আসলে এটা ঠিক, যে আমরা বেকায়দায় পড়ে যাব। বিশেষ করে দ্বিতীয় ওয়েভে, মানে করোনার যে চরম অবস্থা হবে, এই অবস্থাতে মানে বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে দেশে করোনার অবস্থা খুবই ভয়াবহ হবে। আমি গতকালকে রিপোর্ট দেখলাম, ইতালিতে যে ভয়ঙ্কর যে মানে মহামারী মানে গিয়েছিল, গতকালকে সারা বছরকে ছাড়িয়ে গেছে। 900 মানে সামথিং, মানে একদিনে 1900 বা 900 কতজন জানি মারা গেছে। এটা সেরা আর কি। অর্থাৎ এটা ইতালির মানে করোনা লাইফে আর ঘটে নাই এত বড় ডিজাস্টার কালকে যে পরিমাণ ঘটছে। তো এতে করে ইতালির মতো দেশ, ইউরোপের মতো দেশ, তারা যেখানে এত সচেতন, সেখানে ঠান্ডা প্রাদুর্ভাবের আসার সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেছে। এখনো ওখানে পুরোপুরি ঠান্ডা তো এখনো আসে নাই। ঠান্ডা মাত্র একটু এখনো বাইরে মানুষ একটু বের হয়, ঘোরাফেরা করছে। কেউ কেউ আবার আমাদের মতো একটু শীত অনুভব করছে। কিন্তু এই অবস্থা যে সেখানে যে অবস্থা, আমি মনে করি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে। এখন আমাদের জানাশোনা বন্ধু বান্ধব সার্কেল, পরিচিত মহল, প্রতিবেশী, যাদের সাথে যেখানে আলাপ করি, কিছু না কিছু করোনা ভাইরাসের সিমটম তাদের আলোচনা আসে। হয় তাদের কারো কাশি, নালে কারো জ্বর, কারো সর্দি, কারো কিছুটা। আমার পরিসংখ্যানে বা আমার ব্যক্তিগত কালেকশনের সংগ্রহে, ব্যক্তিগত বলতে বিভিন্ন উৎসর মাধ্যমে এখন বাংলাদেশে 50% মানুষের মধ্যে করোনা বিদ্যমান। হয়তো বাংলাদেশের মানুষের শারীরিক সক্ষমতা, পরিশ্রমিক মানুষগুলো
তারা কিন্তু করোনাকে প্রোটেক্ট করছে। তার শারীরিক মানে কি বলে মানে সক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি কিন্তু এই করোনাকে মোকাবেলা করছে, যার কারণে পাবলিক টের পাচ্ছে না। ভ্যাকসিন অনিশ্চিত আমাদের জন্য। প্রথমত হলো যে ভ্যাকসিন তারা অর্ডার দিয়েছে বা কথা বলছে সেটাও কতটুকু, এটা তো লেনিন ভাই আমার থেকে ভালো জানেন, ভালো বলেছেন যে এটা মানে অনিশ্চিত। এই ভ্যাকসিন দিয়ে আমাদের তো ভ্যাকসিন পাওয়াটা অনিশ্চিত, পাশাপাশি এই ভ্যাকসিন দিয়ে আমাদের দেশের মানুষের কোনো কাজে আসবে না। এটা দুইটা স্তরে দিতে হবে, দুইটা ভাগে দিতে হবে। তার উপরে আমাদের দেশে 18 কোটি মানুষ, তারা অর্ডার করেছে মাত্র 3 কোটি ডোজ, তাও অনিশ্চিত। তো 3 কোটি ডোজ যদি অর্ডার করে থাকে, 3 কোটি ডোজকে যদি আপনি 2 ভাগ করেন তাহলে পাচ্ছি আমরা 1.5 কোটি লোক। 1.5 কোটি লোকের মধ্যে আবার কেউ কেউ কোন বিশেষজ্ঞ বলছে যে 2 ডোজ মারতে হবে। প্রথম ডোজে একটা ভ্যাকসিন, দ্বিতীয় ডোজে আরেকটা ভ্যাকসিন, মানে 100 বা এটাকে যদি 200 বা 100 যেটা বলেন এইভাবে বলা হচ্ছে, অর্থাৎ দুটা। আবার কেউ বলছে যে দুটা যদি দেওয়া হয় অথবা ভ্যাকসিন যদি ইউজ করা হয় তারপরও কারো 60% 62% বেনিফিট হবে, মানে আমরা রোগ প্রতিরোধ করতে পারবো, লাভ পাবো ভ্যাকসিন দিয়ে। আমরা 100% পাবো না, আমরা পাবো কত? 62%। আর কেউ কেউ বলতেছেন যে আমরা 90% উপকার পাবো ভ্যাকসিন দিয়ে। তাহলে আমরা কোনোটাতে 100% পাচ্ছি না। এখন প্রশ্ন 90% আমরা কখন পাচ্ছি, সেটা নিয়েও বিশেষজ্ঞদের ভিন্ন মত আছে। মানে গভর্নমেন্টের পলিসি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পলিসি অথবা WHO-র পলিসি, বা WHO জাতিসংঘ মানে স্বাস্থ্য সংস্থা তো বলেছে যে আসলে কোভিড ভ্যাকসিন দিয়ে খুব একটা বেনিফিট যে পাবে বা মাস্ক দিয়ে যে বেনিফিট পাবে এ ব্যাপারে তারা ডিফার করেছে, মানে কে? জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা। তো সেই জন্য আমি বলবো যে কিছু কিছু বিশেষজ্ঞ বলছে যে এখন আমাদের দেশ কিভাবে নিচ্ছে সেটা আমি জানি না, যে বলছে যে প্রথমে মারতে হবে হাফ ডোজ এবং 28 দিন পরে মারতে হবে ফুল ডোজ, অর্থাৎ দ্যাট ডোজ মারলে 90% কাজ করবে। আর কিন্তু গভর্নমেন্টের পলিসি বা আন্তর্জাতিকভাবে কোম্পানিগুলো যা বলছে 2 ডোজ, কিন্তু 2 ডোজে আমরা 70 পর্যন্ত যাই না, 60-70 বেশি যাইতে পারি না বেনিফিটের দিক থেকে। তাহলে আমি কেন 2 ডোজ দেবো? 2 ডোজ তো বেশি, টাকাও বেশি, পরিমাণও বেশি। আর আমি যদি 1.5 ডোজ দিয়ে যদি 90% বেনিফিট পাই, আমি 1.5 ডোজে যাব। তাহলে আমার হবে কি, আমার যদি এখন 3 কোটি ডোজ দিয়ে যদি 1.5 কোটি লোককে দেওয়া যায়, প্রোভাইড করা যায়, তাহলে আমি 1.5 ডোজ দিয়ে কিন্তু আমি 2 কোটি লোককে প্রোভাইড করতে পারবো। 2 কোটি পাবলিককে আমি কিন্তু তার বেনিফিট দিতে পারবো। সেই হিসাবে আমাদের সরকারের এইসব ব্যাপারে খুবই উদাসীন। তারা আসলে ভ্যাকসিন, দেখবেন যে সারা পৃথিবীর সবচেয়ে সর্বশেষ দেশে পরিণত হতে পারে ভ্যাকসিন আনা, ভ্যাকসিন প্রয়োগ করা, ভ্যাকসিনের দ্বারা মানুষ বেনিফিট পাওয়া, এটা আমরা হয়তো সর্বশেষ হইতে পারি। কারণ ভ্যাকসিনের শুরুতেই সরকার যেভাবে উদাসীন ছিল, মানে এখনো যেভাবে উদাসীন, এখনো যেভাবে কোভিডের ব্যাপারে গভর্নমেন্টের অবহেলা, চুরি, লুটপাট, এই সারা পৃথিবীতে চলছে মহামারী, আর বাংলাদেশে চলছে ভ্যাকসিনের কোভিডের নামে লুটপাট, হরিলুট চলছে। চাকরিতে আপনার কতগুলো নার্স দ্রুত চাকরি দিয়ে দিল, উইদাউট ট্রেনিং, মানে এই ট্রেনিং দিয়ে দিল, অনেকগুলো ডাক্তার নিয়োগ দিয়ে দিল, সবগুলো আমরা দলীয় লোকজনকে প্রোভাইড করে দিল, উইদাউট ট্রেনিং, উইদাউট পাস, বিনা ইয়েতে প্রোভাইড করে দিল। এটা হলো বেসিক্যালি এই মহামারী, করোনা মহামারীতে সরকারকে ব্যবসা এবং নিজের দলকে চাকরি টাকরি ইত্যাদিতে প্রোভাইড করার জন্য একটা কাজ করেছে। এতে আমি কোনো আশাবাদী না। আমি লেনিন ভাইয়ের সাথে একমত। আমি শঙ্কিত, এবং আমাদের ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের মানুষকে সরকার বেনিফিট দিতে পারবে এটা আমি বিশ্বাস করতেছি না। কারণ সরকার নতুন নতুন ইস্যু নিয়ে ব্যস্ত। সরকারের বর্তমানে পায়ের তলায় মাটি নেই। সরকার এক এক সময় এক একটা ইস্যু নিয়ে ব্যস্ত থাকে। ইস্যু ছাড়া সরকারের ভাল লাগে না, যার কারণে সরকার এখন একটা ইস্যু তৈরি করে রাখছে মাঠে, এই ইস্যুটাকে জিয়ে রাখছে। এই ইস্যুটাকে জিয়ে রাখলে সরকার মনে করতেছে মানুষ কোভিড ভুলে যাবে, করোনা ভাইরাস ভুলে যাবে, মানুষ মরে গেলে আওয়াজ করবে না, মানুষ ভাত না খেতে পারলে, ভাত না খেয়ে মারা গেলে মানুষ চিৎকার করবে না, মানুষ যে বর্তমান যে ইস্যুর দিকে তাকিয়ে থাকবে। এই ইস্যুতে যে সংঘাত সৃষ্টি করেছে, আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করছে সরকার এবং হেফাজত ইসলাম মিলে যৌথভাবে,
এটা একটা পরিকল্পিত প্ল্যান ওয়াইজ করছে। তো অতএব আমি এই প্রসঙ্গে পরে বলবো। আমার কোভিডের বিষয়ে আমার বক্তব্য হলো, কোভিডের আমি বা ভ্যাকসিনে আমরা খুব একটা বেনিফিট পাবো না। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াদুদ ভাই। আমি যাবো এখন, আমাদের সাথে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুসনারা লুৎফা ডালিয়া আপা। ডালিয়া আপা, আমরা যে কথাগুলো বললেন আপনার ওয়াদুদ ভাই, যে সরকার একটা জিয়ে রেখেছে, শেষ কথাটা যা বললেন, সে আপনি একজন কেন্দ্রীয় কমিটির নেতা হিসাবে, সাবেক সাংসদ হিসাবে কি বলবেন? একটু আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতেই আমি আপনার আজকে প্রবাস দর্পণকে যিনি আমাদেরকে সম্পৃক্ত করেছেন এই আলোচনায়, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বক্তব্যের শুরুতেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই এবং মহান বিজয়ের মাস 30 লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা কোভিড-19 সারা বিশ্ব জুড়ে মৃত্যুবরণ করেছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আসলে উনি যা শুরু বললেন, বিএনপি যেহেতু একটি রাজনৈতিক দল, উনি বক্তব্য শুরু করলেন ফিলিংস থেকে কিনা জানি না, তবে মনে হলো রাজনৈতিক কথা বলার দরকার, রাজনৈতিক ভাবেই উনি উচ্চারণ করলেন ওনার শব্দ চয়নগুলো। যদিও ওয়াদুদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় নেই, ওনাকে আজকে আমি দেখতে পাচ্ছি, আগে ওনাকে দেখেছি আমি অ্যাজ এ সংসদ সদস্য হিসেবে, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে দুজনের পরিচয় নেই। তো আমি মনে করি যে যেভাবে উনি বললেন যে সরকার উদাসীন, উনি আসলেই এই কোভিড যখন বাংলাদেশে লকডাউন 25শে মার্চে শুরু হয়, তারপর থেকে বাংলাদেশের সরকার কতটা তৎপর এবং কতটা সহনীয় এবং জনগণের নিরাপত্তা, এই রোগের যাতে মানুষের জীবন হানি না হয় এবং এই ভাইরাসে আক্রান্ত না হয়, তার জন্য সরকার প্রধান থেকে সরকারের সকল সংশ্লিষ্ট দপ্তরগুলো, মন্ত্রণালয়গুলো সরকারকে সহযোগিতা করার জন্য যেভাবে কাজ করে গেছেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মানুষকে সজাগ করার জন্য নিজে দায়িত্ব নিয়ে একের পর এক বক্তব্য দিয়েছেন এই সচেতনতা গড়ে তোলার জন্য, এবং কিভাবে মানুষকে সমস্যায় যদি পড়ে কোভিড-19 প্রকোপে, এই সংক্রমণে, তার জন্য যে সরকারি ব্যবস্থাপনা, প্রণোদনা দেওয়া, বিশেষ ব্যবস্থা দেওয়া, তাদের বেতন ভাতা, তাদের অফিস ছুটির পর ছুটি দিয়ে দেওয়া, তাদের চাকরির বেতন ভাতা পাওয়া, সব দিকে পরিলক্ষিত তাদের ছিল। আমি জানি না ওয়াদুদ সাহেব ওই সময় দেশে ছিলেন কিনা, তবে উনি বললেন যে শুরু থেকেই সরকার উদাসীন এই কোভিড-19 নিয়ে। আমার এই কথাটা মনে হলো যে উনি ইস্যুর জন্য উনি ইস্যু বললেন, যে এখন ইস্যু চলতেছে সরকার এবং হেফাজত মিলে ইস্যু চলছে। এখন ইস্যু মনে হলো উনি নিজেই ইস্যুর মতন করে কথা বললেন যে সরকার উদাসীন এবং সরকার ভ্যাকসিনের ব্যাপারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত যে শেষ পার্লামেন্টে তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানেও তিনি বলেছেন তার কাছে রীতিমতো ফাইল যায় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এই ভ্যাকসিনের সঙ্গে যে মন্ত্রণালয়গুলো জড়িত, তাদের নিশ্চয়ই ফাইল গিয়েছে। সেই প্রেক্ষাপটেই তিনি মহান জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন, তার সমাপনী বক্তব্যে, যে কোভিড-19 যে ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশ সরকার যে ভূমিকা নিয়েছে এবং ভ্যাকসিন যাতে পায় সারা বিশ্বের দেশগুলো যেভাবে পাবে সেইভাবে। যদিও ডক্টর লেলিন চৌধুরী সাহেব তার বক্তব্যে অনেক দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন যে কোভিড-19 যে ভ্যাকসিন, তাতে যে বৈজ্ঞানিক প্রক্রিয়া, মেডিসিন প্রক্রিয়ায় যে ভাবে সংরক্ষণ করা দরকার, সেটি 70°C ডিগ্রিতে রাখতে হবে। আবার আরেকটি কথা বলেছেন যে যদি mRNA ভ্যাকসিন যদি আসে, সেটা 70°C, আর ভিক্টর বেস যেটা, সেটা 2 থেকে 8°। এটা চমৎকার একটা দিক নির্দেশনা। অবশ্যই আলোচনা থেকে আশিস আকারে যখন যায়, সেটি আবার গৃহীত হওয়ারও সুযোগ থাকে। যাই হোক, তার
আমি মনে করি যে উনি যেটা বললেন, মাননীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপির খাগড়াছড়ি জেলার সম্মানিত সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা, যে সরকার উদাসীন এবং সরকার ইস্যু একের পর এক তৈরি করছেন যাতে মানুষ ভুলে যায় কোভিড-19 কে। মানুষ ভুলে নাই, মানুষ কখনোই ভুলে না, মানুষ সচেতন। তবে হ্যাঁ, আমাদের দেশে আল্লাহর রহমে, কারণ আমরা নিজেরাই শীতের প্রকোপে এই কোভিড-19 এর মোকাবেলা আমাদের করতে হয়নি। যখন লকডাউন হয়েছে তখন গরমের আঁচ শুরু হয়, কারণ মার্চের 25 তারিখে লকডাউন হয়, তারপরে কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট চলে আসে গরমকাল। যার কারণেই কোভিডের প্রকোপ কতটা বিশ্বে, যেভাবে আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখেছি, শীত প্রকোপ অঞ্চলগুলো নেই, কোভিডে কিভাবে সংক্রামিত সেখানকার জনগণ, কিভাবে মৃত্যুবরণ, একের পর এক মৃত্যুর মিছিল, সেইভাবে বাংলাদেশের মানুষকে আল্লাহর অসীম রহমতে মোকাবেলা করতে হয়নি। সেই কারণে হয়তো জনগণ উদাসীন হতে পারে, কিন্তু সরকার কিন্তু উদাসীন নয়। জনগণকে এখন আইন করে বলা হচ্ছে মুখে মাস্ক ব্যবহার করার জন্য। যে দেশে কথায় কথায় বলতে হয় জনগণকে সচেতন করার জন্য যে আইন করে তোমার মুখের মাস্ক লাগাও, তুমি হাত ধোও, তাহলে এত প্রচার, এত আলোচনা, এত মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব জুড়ে এত কিছু দেখা হচ্ছে, তাহলে আমাদের জনগণকে সচেতন করার জন্য সরকার যে ভূমিকা নিয়েছে, স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও প্রতিটি মুহূর্তে বুলেটিনের মতন তিনি সচেতন করার জন্য এই মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন। তো সেখানে এখন পর্যন্ত আল্লাহকে আমরা হাজারবার শুকরিয়া আদায় করি। আল্লাহর অনেক রহমত, অনেক দয়া, এবং বাঙালিকে, বাংলাদেশের মানুষকে রহমত দিয়েছেন। যেমন 9.5 মাস, মাত্র 9 মাস যুদ্ধে 1971 সালে স্বাধীনতার মহান বিজয় আমরা অর্জন করতে পেরেছি। বহু দেশের ইতিহাস স্বাধীনতার দীর্ঘ লম্বা সময় ধরে মৃত্যুর মিছিলে, রক্তের স্নাতর মধ্যে দিয়ে তাদের স্বাধীনতার জিঞ্জির ভেঙে, তারা পরাধীনতার জিঞ্জির ভেঙে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষের উপরে আল্লাহর এত রহমত যে এই সংক্রমণ আগামী শীতে আমরা কতটা মোকাবেলা করব জানি না। তবে রংপুর অঞ্চল, উত্তরবঙ্গের মানুষ, আমি উত্তরবঙ্গের মানুষ, শীতের মধ্যেই আমরা বেড়ে উঠছি, কারণ দার্জিলিং পাশে, এখানে সবসময় 5 থেকে 6 পৌষ মাসে থাকে। প্রশ্ন হচ্ছে সরকার কি সেই প্রস্তুতি আছে? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, তো আমি বলেইছি, পার্লামেন্টে যেখানে অত বড় একটি মহান জাতীয় সংসদে তিনি তার সমাপনী বক্তব্যে বলেছেন যে সরকার প্রস্তুত ভ্যাকসিনের ব্যাপারে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও দেখেছেন, আপনিও যেহেতু এই প্রবাসী দর্পণ চালান এবং বিভিন্ন বক্তাকে বিভিন্ন দলের নিয়ে এসছেন, তাদের মাধ্যমেও আপনি কথাবার্তা ইতিপূর্বেও জেনেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ সরকার প্রস্তুত ভ্যাকসিনের ব্যাপারে। এবং আমি আগাম ভবিষ্যৎবাণী কিভাবে ওই ডক্টর সাবেক সংসদ সদস্য ওয়াদুদ সাহেব বললেন যে কি জানি উদাসীনতার জন্য কি হবে, কখনোই সরকার সচেতন ছিলেন না কোভিড-19 মোকাবেলার ব্যাপারে। এটা মনে হচ্ছে উনি ইস্যু তৈরি করার জন্য রাজনৈতিক কারণেই উনি এই কথাটি বলেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমি যাবো এখন, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য জনাব ফখরুল ইমাম। ফখরুল ভাই একটু আনমিট করতে হবে। ফখরুল ভাই, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি সংসদে অনেক তথ্য দিয়েছেন এবং সংসদে আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোভিড এর কারণে বাংলাদেশে বেকার প্রায় কিন্তু 50% মানুষ বেকার হয়ে গেছে, অনেক মিডিয়ায় বলতেছে। তো এই যে বাংলাদেশ সরকার বলছে 3 কোটি মানুষকে ভ্যাকসিন দেবে, ফ্রি ভ্যাকসিন দিবে, কিন্তু বাংলাদেশ 17 কোটি মানুষের মধ্যে প্রায় তো দেখা যাচ্ছে প্রায় 10 কোটি মানুষই হচ্ছে যে আপনার দরিদ্র সীমার নিচে নেমে গেছে কোভিড এর কারণে। কিভাবে সরকার এইসব মানুষদেরকে মানে মানুষজন কিভাবে এইসব ভ্যাকসিন সংগ্রহ করবে? আপনার একজন আইন প্রণেতা হিসেবে কি বলবেন? একটু আনমিট করতে হবে প্লিজ। জি, এবার হয়েছে? জি জি, এবার শোনা যাচ্ছে। হ্যালো।
শোনা যাচ্ছে, বলেন প্লিজ। ভাই শোনা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। যারা আলোচনায় অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কোভিড এর কারণে আপনি যেটা বললেন দারিদ্র্য সীমা নিচে চলে গেছে, কোভিড এর কারণে যে সারা পৃথিবীতেই আপনার অর্থনৈতিক স্থবিরতা এসছে, তার মধ্যেও বাংলাদেশ অনেক ভালো করেছে, এটা আপনি স্বীকার করতেই হবে। এটা তো আমার কথা না, এটা হলো বিশ্ব যারা অর্থনীতি নিয়ে কাজ করে তাদের কথাই, তাদের অনেক পরিসংখ্যান আছে। এই কোভিড এর মধ্যেও আমাদের জিডিপি যেটা গ্রোথ হয়েছে 3.8 থেকে আরম্ভ করে 5.7 পর্যন্ত, যেখানে ইন্ডিয়াতে -10 পর্যন্ত নেমে গেছে। সুতরাং অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ ভালো আছে। এখন রইল কোভিড। আমি মনে করি না এটা কোনো অবহেলা করেছে এই সরকার। একটা হলো কোভিড, এখানে হয়তো কোনো রহমত বর্ষিত হয়েছে সৃষ্টিকর্তা, যে জন্য আমাদের উপজেলা আছে, 12টা উপজেলা আছে আমাদের, ময়মনসিংহ সদর ছাড়া উপজেলাগুলোতে কোনো কোভিড নাই, থাকলেও 2-1 আছে। এটা আমরা ধর্তব্যের মধ্যে নয়। এটা শুধু ময়মনসিংহের কথা না, প্রত্যেকটা জেলাতেই আপনার এই গ্রামে গঞ্জে কোভিড নাই। আচ্ছা, এটা হলো একটা দিক। আরেকটা হলো এখন কথা হলো যে এখানে তো আমি বিশেষজ্ঞ না, অনেকে বিশেষজ্ঞের মতো কথা বলেন, কিন্তু সেটা কতটুকু উচিত হবে আমি জানি না। তবে এইটুকু আমি সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই যে সরকার প্রধান এই লাস্ট পার্লামেন্টে বলেছেন যে দিবেন, এবং আমরা বিশ্বাস করি যে এই অতি সহসাই এই ভ্যাকসিনটা আমাদের দেশে প্রাপ্য হবে, এবং এটা বিনা পয়সায় দেওয়া হবে। এরকম না যে পয়সা নিয়ে দিবে, বিনা পয়সায় দেওয়া হবে। এটা সরকারের আপনার নিজস্ব প্ল্যান। 3 কোটি, আরো 6 কোটি আছে। যখন এই আপনার জিনিসগুলো আরো হবে, আরো চ্যানেলাইজড হবে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একটা আপনার পরিকল্পনা করেছে। তাতেও বাংলাদেশের নাম 17টা দেশের মধ্যে একটা আছে যে কোভিড দরকার আছে ইনজেকশন। তো সুতরাং এখানে আমরা আরো 6 কোটি আমরা আশা করেছি। সুতরাং 3 কোটি ইমিডিয়েটলি আসবে, তারপরে 6 কোটি, তারপরে আরেকটা সম্ভাবনা আছে যে এইখানে যে আমাদের এইখানে যে ওষুধ কোম্পানিগুলো আছে, এখানে অনেকেই কিন্তু আপনার এই টিকা বানায় এবং তাদের সক্ষমতা অনেক বেশি। এবং আমাদের দেশে আমরা এই যে আমরা আজকে থেকে না আমরা এই আমাদের স্বাধীনতার পর থেকে আছে যারা ভ্যাকসিনেশন করে, তাদের যে নেটওয়ার্ক, এটা একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের বাংলাদেশে আছে। কারণ বাংলাদেশে বহু রকম টিকা প্র্যাকটিস করা হয়। এখানে ভাইরাসের টিকাও প্র্যাকটিস করা হয়, আমাদের এখানে নিউমোনিয়ার টিকা আছে, আমাদের এখানে আপনার ইনফ্লুয়েঞ্জার টিকা আছে, আর কত কত টিকা আছে। ইনফ্লুয়েঞ্জার টিকা তো 50%-এর উপরে আপনার কাভার করে না, ইভেন ইন আমেরিকা। সুতরাং কোন টিকা কত কাভার করবে সেটা এখানে বলা তো সম্ভব না। ওরা বলেছে 94%, 96%। এখন দেওয়ার পদ্ধতির উপর নির্ভর করবে। এখন যারা আপনার এই বিষয়ে এক্সপার্ট, আমি তাদের উপরে ভরসা রাখতে চাই, এবং আমাদের দেশে যারা বিশেষজ্ঞ আছে অবশ্যই তাদের উপরে আমি ভরসা করতে চাই। এবং এই বিশেষজ্ঞের মতামত নিয়েই কিন্তু বাংলাদেশ সরকার এই টিকাগুলো আমদানি করবে। এবং যদি এই যারা বানায় এই ফর্মুলাটা যদি উন্মুক্ত করে, তাহলে বাংলাদেশে আমাদের অনেক কোম্পানি আছে যে টিকা বানার সক্ষমতা রাখে। সুতরাং এই টিকা নিয়ে যা হবে, এখন টিকা ছাড়া কি আছে? বিশ্ব সংস্থার আপনার প্রেসক্রিপশন হচ্ছে মাস্ক এবং ডিস্টেন্স, এই দুইটাই হলো তার প্রেসক্রিপশন। মাস্ক পরবেন আপনি সবাই, এবং ডিস্টেন্সে থাকবেন। তা এখন মাস্ক পরাটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমাদের বাংলাদেশে রেডিও, টেলিভিশন এবং প্রচার কোথাও কমতি নাই। তারপরেও যদি মানুষ, আমি দেখেছি এই কয়েক মাসখানিকের মধ্যে এখন মানুষ অনেক সচেতন হয়েছে, মাস্ক পরা আরম্ভ করেছে। ঢাকাতেও আগে যারা পরতো তার থেকে এখন বেশি মাস্ক পরে। তবে এরকম কোনো আন্দোলন হয় নাই যে মাস্ক পরা আমি পরবো না বাংলাদেশে, এরকম কিন্তু আন্দোলন হয় নাই। পৃথিবীর বহু দেশে এরকম আন্দোলন হয়েছে যে এই মাস্ক পরা আমি আমার ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করে আমি মাস্ক পরবো না।
এরকম আন্দোলনে আপনি জানেন আপনার পৃথিবীর বহু দেশে হয়েছে, আমাদের দেশে এটা হয় নাই। আমাদের দেশে মানুষ তো গরিব, মাস্কের যতগুলা সরকার মাস্ক দিয়েছে, একটা মাস্কের সবচেয়ে কম দাম যেটা 2 টাকা দাম, 2 টাকা একটা মাস্কের দাম। তো সুতরাং এইখানে পয়সাটাও দেখতে হবে। এবং আমাদের ঢাকা শহরে যারা শ্রমজীবী মানুষ আছে, বিশেষ করে যারা গার্মেন্টসের সঙ্গে জড়িত, তারা কিন্তু সবাই মাস্ক পরে। আর যারা আরো শ্রমজীবী যারা ধরেন বাস ট্রাক চালায়, তারাও মাস্ক পরে। রিক্সাওয়ালাদের মধ্যে আমি দেখেছি 50% মাস্ক তারা পরে এবং 50% পরে না। এবং এটা পরে না, হয়তো বা তারা এটা অ্যাভেলেবেল তাদের কাছে নাই। তবে তারা জানে যে মাস্ক এবং ডিস্টেন্সিং এটা করলে এই রোগ থেকে রক্ষা পাওয়ার একটা উপায়, যতক্ষণ পর্যন্ত আপনার এই টিকা না আসে। এটা হলো একটা দিক। আর আপনি ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশ সম্বন্ধে আপনি যতই নেগেটিভ কথা বলেন, এটাতে কোনো যায় আসবে না। নেগেটিভ কথা বলে তো কোনো লক্ষ্য অর্জন করা যায় না, নেগেটিভ কথা বলে কিছুই অর্জন করা যায় না। সুতরাং এইখানে আমাদের সরকার এই পর্যন্ত এমন কিছু আমি করি নাই বা দেখি নাই যে উনি বলেছেন কিন্তু করেন নাই। এই দেখেন হসপিটাল গুলাতে যে আইসিইউ করা হয়েছিল, করতে করতে এখন তো আইসিইউ, কিছুদিন আগে আইসিইউতে রোগী ছিল না, এখন আবার নতুন ভাবে আইসিইউ আছে, আইসিইউতে রোগী আছে, কিন্তু ভরপুর নাই, এখন অনেক খালি আছে। এবং সরকার তার হেলথ মিনিস্ট্রি যে ব্যবস্থাটা করেছে, তাতে বাংলাদেশের মতো একটা দেশের জন্যে যতটুকু পেরেছে করেছে, এবং এটাকে আমি সাধুবাদ জানাই তাদেরকে। তারা বসে নাই, এরকম বসে নাই। হয়তো অর্থের সংকট আছে, হয়তো ডাক্তারদের সংকট আছে, হয়তো টেকনিশিয়ানদের সংকট আছে, তার মধ্যেও যেভাবে তারা করছে, দেখেন এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। আমি একজনকে শুশ্রূষা করতে যাব, শুশ্রূষা করতে যে আমার তো হয়ে যেতে পারে। এই যে ভয়টা প্রথম দিকে ছিল, এই ভয়টা কিন্তু এখন যারা ফ্রন্ট লাইন আমরা বলবো, নার্স, ডাক্তার, তাদের ভিতরে অনেক কমে গেছে। তাদের ভিতরে যে মানসিক দৃঢ়তা এবং মানব সেবার যে একটা মানব প্রেম জেগে উঠেছে, এবং তার প্রেক্ষিতেই তারা এখন, আপনি জিজ্ঞেস করে দেখবেন যে হসপিটালগুলোতে কোভিড রোগী আছে, আগে তো অনেক দূর থেকে ওষুধ ছিটে মারতো, বিছনাতে মারতো, এখন তারা কাছে এসে আপনার এই ওষুধ তো দেয়, এই ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সবই মাপে একদম কাছে এসে, এবং তাদের ওখানে খাওয়ারও ব্যবস্থা আছে, এবং খাওয়াটাও ঠিক মতো দেয়। এবং যখন আপনার ধরে এই যে সেবা, এই যে একটা লোকের তো বাথরুম ধরে, একটা লোকের সেই বাথরুমও পর্যন্ত তারা ওই হুইল চেয়ারে বসে তাদেরকে নিয়ে যায়, এবং ওখান থেকে আসার পরে বিছনা তুলে দেয়। এই যে সেবাগুলো আমরা পাচ্ছি, এটা অভূতপূর্ব, এটা বলে শেষ করা যাবে না। এটা কারা করছে? এটা তো সরকার শুধু করছে না, এই সেবাটা যারা ডাক্তাররা করছে, নার্সরা করছে, এদের মধ্যে সবাই যে সরকারি দল করে তা তো আমি বলবো না। এটা কেন করছে? তারা ডাক্তারি পেশা হিসেবে যেটাতে ভয়ে পিছিয়ে এসেছিল, পরে তারা ডিসাইড করেছে না, এটা তো আমি মানব সেবার জন্যই আমার জীবনকে উৎসর্গ করেছি, সুতরাং আমি এই জিনিসটা করব। সুতরাং এইখানে আমি কোনো নেগেটিভ কথা বলতে চাই না। আমার কি অবদান আছে? আমি তো বাসায় বসে থাকি, আমার কিছু হলে যাই, আর এরকম টক শোতে এসে বড় বড় কথা বলি, এটাতে আমার তো কিছু যায় আসে না, আপনারও তাই। আপনি তো কতদূর ঘুরেন আমি জানি না। আমাদের পলিটিশিয়ান হিসাবে আমরা এখন বাংলাদেশে ঘোরাটা সীমিত হয়ে গেছে। আমরা এলাকায় যাই, এলাকায় তো কোভিড নাই, এই 3 ফিট 6 ফিট দূরে লোকজন থাকে, কিন্তু যারা সত্যিকার অর্থে যারা ফ্রন্ট লাইনে কাজ করে, তাদেরকে কেন আমি বলবো নেগেটিভ কথা? কিছু বলবো ওয়াই? ধন্যবাদ। তারা তো এগিয়ে এসছে, যে দলেরই হোক, তারা তো এগিয়ে এসছে। সুতরাং হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু একটু আমার কাজ আছে, এরপরে যাব, আমি বিদায় নিচ্ছি এখানে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমার যদি কথায় কারো যদি মনোকষ্ট হয়ে থাকে, আমি সেজন্য ক্ষমা প্রার্থী। তবে আমি আশা করি যে বাংলাদেশ সরকার যেটা করছে সেটাতে আমরা সাপোর্ট করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ফখরুল ভাই কেমন আছেন? ব্যস্ত মাঝে সময় দেওয়ার জন্য। আমি এখন যাব, আমাদের সাথে আছে আমাদের চট্টগ্রাম বুলপ্রধান শাহরিয়ার হাসান। আমি শাহরিয়ার ভাইয়ের কাছে যাব। শাহরিয়ার ভাই, আমরা আজকে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বাংলাদেশের কথা বলছি, আমাদের অনেক দর্শক দেখছেন অনুষ্ঠান, যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা মতামত, প্লিজ। জি, ধন্যবাদ জানাই আপনাকে। আমি আজকের এই প্যানেলে যারা সম্মানিত আলোচক আছেন, প্রত্যেকের আলোচনাগুলো খুব চমৎকারভাবে সবাই
বলেছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি কথাগুলো। একটু ঠিকঠাক মতো যদি বলতে হয় তাহলে আমি যেটুকু খেয়াল করি, ডক্টর লেলিন চৌধুরী যিনি স্বাস্থ্য সেবা, বিশেষ করে কোভিড-19 এই সময়কার যে বিষয়গুলো, ভ্যাকসিন, কোভিড-19 চিকিৎসা কিংবা স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে তিনি আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়ে থাকেন এবং অনেক তথ্য তিনি আমাদেরকে জানান দিয়ে থাকেন, যেটি জনসাধারণ এবং সরকার সবার জন্য অত্যন্ত উপকারী বলেই মনে করি আমি। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরি এবং এর প্রয়োগ সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। বাংলাদেশে ভ্যাকসিন প্রাপ্তির সম্ভাব্য সময়কাল সম্পর্কে একটা ধারণা দিতে চেষ্টা করেছেন। বিলম্বে প্রাপ্তির ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অদূরদর্শিতাকে তিনি দায়ী করতে চেয়েছেন। ভ্যাকসিন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রসঙ্গে তিনি কথা বলেছেন। বিশ্বে একটা ভ্যাকসিনের পলিটিক্স চলছে এমন একটা তিনি ধারণা আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশের জন্য কি জাতীয় ভ্যাকসিন উপযোগী সেটি তিনি আমাদেরকে তার তথ্য সমৃদ্ধ গবেষণা এবং চিন্তা ভাবনার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন। তারপর স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের নমুনা পরীক্ষার ক্ষেত্রে কোভিড-19 নমুনা পরীক্ষার ক্ষেত্রে যে অত্যন্ত শ্লথ গতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ খুব কম পরিমাণ নমুনা পরীক্ষা করা হচ্ছে, সেটি তিনি আমাদেরকে অবহিত করেছেন। স্কুল কলেজগুলোর মতো মাদ্রাসাগুলোকে মনিটরিং করার জন্য তিনি অভিমত জানিয়েছেন। মৌলবাদীদের দ্বারা ধর্মের অপব্যাখ্যা হচ্ছে ইদানিং যে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি, সেই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। জনাব ওয়াদুদ ভূঁইয়া, সাবেক মাননীয় সংসদ সদস্য এবং একটি বড় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, তিনি কোভিড-19 সম্পর্কে 19 প্রতিরোধ বা চিকিৎসায় সরকারের যে অবহেলা আছে কিংবা অমনোযোগিতা রয়েছে সেটি তিনি তার অভিমত জানিয়েছেন। ভ্যাকসিন এবং দেশে এর প্রাপ্তি সম্পর্কে তিনি আলোচনা করেছেন যে কিভাবে এটা পাওয়া যেতে পারে কিংবা পাওয়ার ক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে। সরকার পরিকল্পিত বিভিন্ন ইস্যু তৈরি করছে, জনগণকে বিভ্রান্ত করছে বিভিন্নভাবে, এই ধরনের একটি অভিমত তিনি আমাদেরকে জানিয়েছেন। হোসনে আরা লুৎফা ডালিয়া, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেত্রী, তিনি কোভিড-19 নিয়ে সরকারের উদ্যোগ বা প্রচেষ্টার কথা আমাদেরকে জানিয়েছেন। জনগণকে বারবার সচেতন করতে হচ্ছে স্বাস্থ্যবিধি মানার জন্য, এই প্রসঙ্গে তিনি আক্ষেপ করেছেন। ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে সরকার সম্পূর্ণ প্রস্তুত, এই আশাবাদী সংবাদকে তিনি আমাদেরকে অবহিত করেছেন। ফখরুল ইমাম, মাননীয় সংসদ সদস্য, তিনি কোভিড-19 এই মহামারীতে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দেশের চাইতে অনেক ভালো সেটি আমাদেরকে অবহিত করেছেন। কোভিড-19 সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ভ্যাকসিন পর্যায়ক্রমে দেশে পৌঁছবে এবং বিনামূল্যে এটি নাগরিকদের কাছে সরবরাহ করা হবে বা পৌঁছানো হবে, এটি তিনি আমাদেরকে জানান দিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষা তথা মাস্ক, সামাজিক দূরত্বের উপর গুরুত্ব দিয়েছেন। করোনা চিকিৎসায় বর্তমান যারা স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক তাদের যে একটা উদ্যোগ বা তাদের যে সেবা, সেটি তিনি আমাদেরকে উল্লেখ করে জানিয়েছেন। বলার কিছু নেই, আমি প্রত্যেকের অভিমতগুলো শুনলাম, চমৎকার বলেছেন। বিশেষ করে ডক্টর লেলিন চৌধুরী, যিনি আমাদেরকে বরাবরই খুব তথ্য সমৃদ্ধ বিষয়গুলো জানান দেন, আমি একটু আগেই বলেছি সেটি আমাদের সবারই উপকারে আসবে এবং সেটির উপর যদি আমরা আলোকপাত করি বা আরেকটু চিন্তা ভাবনা করতে চাই তাহলে তো নতুন নতুন আরো পদ্ধতি আমরা খুঁজে পাবো এবং গবেষকদের সঙ্গে সরকার যদি কথা বলে তাহলে নিশ্চয়ই আরো উন্নততর বা যে বিষয়ে প্রতিবন্ধকতা সেগুলোকে ডিঙ্গিয়ে এগিয়ে যাওয়ার হয়তো একটা পথ হবে, আশা করি সেভাবে। ওয়াদুদ ভাইয়া যে মাননীয় সম্মানিত আলোচক যিনি বলেছেন যে কথাগুলো, এটি আমাদেরকে মানতেই হয় যে আপনার কোভিড-19 কারণে বাংলাদেশের এখন যে একটা দুর্দশা চলছে এবং কোভিড-19 যে বিস্তৃত আকার ধারণ করেছে, তিনি যে অভিমতটি জানিয়েছেন, এটি আমাদের না মেনে কোনো উপায় নেই। কারণ কি, কোভিড-19 আজকে থেকে 3 মাস বা 4 মাস আগে যে পরিস্থিতি ছিল সেটি কিন্তু এখন এই পরিস্থিতি নেই, সেটি বেড়ে এসেছে। এক্ষেত্রে ওয়াদুদ ভাইয়া যেটি বলেছেন সেটির উপর গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। হোসনে আরা লুৎফা ডালিয়া, যিনি বলেছেন যে কোভিড-19 সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার কথা তিনি বলেছেন, সেটি ঠিক আছে, জনগণকে বারবার সচেতন করতে হয়, এটি খুব দুঃখজনক বিষয়। আমাদের জনসচেতনতা বলতে আমরা যেটা বুঝি, সেই ক্ষেত্রে শুধু স্বাস্থ্যবিধির ক্ষেত্রে নয়, আমাদের জনসচেতনতা কোনো ক্ষেত্রেই নেই। আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটি, গরু, ছাগল, গাড়ি, রিক্সা, মোটরসাইকেল, আপনার পকেটমার, পুলিশ, সাংবাদিক যারা আছে সবাই একই রাস্তা দিয়ে হাঁটছি, এইটাতে বড় বাসও চলছে, রিক্সা চলছে। এখন প্রশ্ন হচ্ছে কি, জনসচেতনতা তৈরি করার জন্য বিগত 50 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশকে স্বাধীন করে এনে দিয়ে গেছেন, এই দেশের মানুষকে জনসচেতনতা তৈরির জন্য কোনো সরকারের কোনো কালে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। জনগণকে সভ্যতায় ভব্যতায় মানুষ করার জন্য যেটি বিদেশে আমাদের দেশের পরে
অনেক দেশ স্বাধীনতা লাভ করার পর সেই দেশের রাস্তায় থুতু ফেলা যায় না, সেই দেশের জনগণকে সেভাবে প্রশিক্ষিত করেছে ওই দেশের সরকার এবং ওই দেশের সমাজ ব্যবস্থা, সমাজপতিরা। আমার দেশের রাজনীতিক থেকে সমাজপতি পর্যন্ত যারা আছে তারা জনগণকে সভ্যতা ভব্যতায় কখনো কিছু শিখিয়েছেন বলে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার কখনো এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমার অন্তত জানা নেই। সেই ক্ষেত্রে আমার দেশের দিনমজুর, দরিদ্র, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আমার দেশের অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষেরা তারা যখন শ্বাস নিতে কষ্ট বোধ করে তখন মনে করে মাস্কের চাইতে আমি শ্বাস নেওয়াটা অনেক উন্নত। সে তার জীবন ব্যবস্থার যে কতটা আপনার এই মৃত্যুর মুখোমুখি যাচ্ছে সেটি তখন সে বুঝতে নারাজ। সে যখন পেটের দায়ে রিক্সা চালায় তখন সে চিন্তা করে যে আমি মাস্ক চালিয়ে রিক্সা চালাতে পারবো না। তো এই ক্ষেত্রে সরকারের যে একটা আলাদা একটা বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাদের জন্য। ওই আপনার রাস্তায় দাঁড়িয়ে কিছু মাস্ক বিলি করে দিলাম আর মানুষকে বললাম মাস্ক পরো, এতে যদি সরকারের দায় শেষ হয়ে যায় তাহলে তো জনসাধারণ এই অবস্থায় থাকবে। এটা আমি বর্তমান সরকারের কথা বলছি না, আমি প্রতিটা সরকারের বেলায় বলছি জনগণকে সভ্যতা ভব্যতায় বড় করার জন্য আমাদের কোনো সরকার যদি গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিত তাহলে নিশ্চয়ই দেশের মানুষ আরো অনেক সচেতন হতে চেষ্টা করত। ফখরুল ইসলাম এমপি মহোদয় যিনি বলেছেন, হ্যাঁ চমৎকার করে তিনি কথাগুলো বলেছেন। তিনি কোভিড-19 যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে সেটি তিনি আমাদেরকে বলেছেন। আসলে এখানে একটা জিনিস, একটা ব্যাপার খুব লক্ষণীয়, দুজন আলোচক বলেছেন যে আল্লাহর অসীম রহমতে আমরা অনেক ভালো আছি, এবং আমি এই কথাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই যে আল্লাহর অসীম রহমতেই আমরা ভালো আছি, কারো উদ্যোগ বা প্রচেষ্টায় নয়। কারণ কি, বিদেশে যেভাবে কোভিড-19 আক্রমণ করেছে আমার দেশে সেভাবে করেনি, আল্লাহর অসীম রহমতের কারণে। যদি করত তাহলে হয়তো সেটি সামাল দেওয়ার ক্ষেত্রে আমাদের কি পরিণতি ভোগ করতে হতো সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই ক্ষেত্রে একটা বিষয় আছে যেটি হচ্ছে যে এই যে ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন পাওয়া যাবে, সেইটির আগে আমাদেরকে ভাবতে হবে যে এই স্বাস্থ্য আপনার সুরক্ষার ব্যাপারে কোভিড-19 যখন শুরু হলো তখন আমার দেশে যেসব অনিয়ম হয়েছে, আমি একটু সহজ ভাষায় বলি, যেসব অনিয়মগুলো ঘটেছে ভ্যাকসিন আসার পর সেই অনিয়মগুলো ঘটে কিনা কোনো না কোনো ভাবে, তখন যদি পরে চিন্তা করা হয় যে না এই অনিয়মগুলোকে জন্য শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে পাকড়াও করা হচ্ছে, তাহলে তো মুশকিলের কথা। আর ভ্যাকসিন নিয়ে বিভিন্ন সংস্থা, বাইরের সংস্থাগুলো বলছে যে নকল ভ্যাকসিন কিংবা আপনার যে ভ্যাকসিন ক্ষতিকর সেই ধরনের কোনো ভ্যাকসিন সম্পর্কে সতর্কতা একটা বিষয় রয়ে গেছে। সেই ক্ষেত্রে কতটা সরকার নিজেকে সচেতন ভাবে সেটি চেষ্টা করবেন সেই বিষয়টি অন্তত পক্ষে রাজনীতিকদের বা সরকার সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ভাবা উচিত। প্রত্যেক আলোচককে সবাইকে অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা তাদের মূল্যবান আলোচনার জন্য। ধন্যবাদ শারীর ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমি যাবো আমাদের সাথে হেলথ এন্ড সম্মানিত চেয়ারম্যান ডক্টর লেলিন চৌধুরী। লেলিন ভাই, আমার বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে ভ্যাকসিন মানে বেরোয়ার সাথে সাথে ইন্টারপোল একটা সতর্কতা জারি করেছে যে ভ্যাকসিনটা আপনার 2 নম্বর হতে পারে, জাল হতে পারে, ভ্যাকসিনটা হতে পারে। ইন্টারপোল সারা বিশ্বে একটা সতর্কতা জারি করেছেন। এবং আমরা তো বিশেষ করে আমরা বাংলাদেশি বা আমরা এই দক্ষিণ বা তৃতীয় বিশ্ব দেশগুলো আমরা এইসব বিষয় বেশিই ঘটে, মানে যেটা হচ্ছে যে জাল ঔষধ, জাল জিনিসপত্র হয়ে থাকে। এই ব্যাপারে কি বলবেন আপনি? বাংলাদেশে এই ব্যাপারে সরকার কিভাবে সতর্ক থাকতে পারে এই জালের ব্যাপারে, বা কি করা উচিত মনে করেন আপনি? কি পরামর্শ রয়েছে আপনার? একটু আনমিউট করতে হবে প্লিজ। ধন্যবাদ। এটি ঠিক যে ইন্টারপোল ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট বা সতর্ক সংকেত জারি করেছে করোনা ভ্যাকসিন নিয়ে জালিয়াতি হতে পারে। এটি করার প্রধান কারণ যে ইতিমধ্যেই পৃথিবীতে নানা ধরনের জীবন রক্ষাকারী দামি ওষুধ নিয়ে জালিয়াতির ঘটনা আমরা জানি। আর বাংলাদেশের মতো দেশে ওষুধ, জাল ওষুধ, ভেজাল ওষুধ এটি তো নিত্যকারের ঘটনা। এটিকে নিয়ন্ত্রণের জন্য করণীয় যেটা, সেটা হচ্ছে একমাত্র সরকারকেই ভ্যাকসিন আমদানি করতে হবে, যেন বেসরকারি কেউ এটির দায়িত্ব না পায়। দ্বিতীয়ত হচ্ছে প্রস্তুতকারকদের সাথে সরাসরি চুক্তি করতে হবে এবং চুক্তি করে সেটি আনতে হবে দেশে, এনে সরকারি ব্যবস্থাপনায় সেটি দেওয়ার কথা আসবে। দেখুন, আমি একটি বিপদের কথা বলছি, সেটি হচ্ছে সেরাম ইনস্টিটিউট, বেক্সিমকো এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে 1.5 কোটি মানুষের জন্য ভ্যাকসিন আমরা পাবো। এটি সরকারিভাবে আসবে। একই সাথে সংখ্যা উল্লেখ করা হয়নি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কিছু ভ্যাকসিন তারা নিজেরা আমদানি করে নিয়ে আসবে। আচ্ছা, কথাটা খুব ছোট যে তারা নিজেরা নিয়ে এসে বেসরকারিভাবে তাদের ব্যবস্থাপনায় এটা বিক্রি করবে। তাহলে কি দাঁড়ালো? যে ভ্যাকসিন নিয়ে ন্যায্যতার যে বিষয়টি, ন্যায্যতা বলছি ভ্যাকসিন ন্যায্যতা, সেটা যে যাদের ভ্যাকসিন পাওয়া দরকার
WHO এর গাইডলাইন অনুযায়ী তাদেরকেই দেয়া হবে। তাহলে যখন ভ্যাকসিনকে নিয়ে এসে বেসরকারিভাবে বিক্রয় করবে সেই ন্যায্যতা লঙ্ঘিত হবে, এবং ভ্যাকসিনকে দেখার পরে অন্যেরা এটা আনার চেষ্টা করবে, না পেলেও তারা লাগেজ পার্টি, অর্থাৎ রূপচাঁদ দাস রূপক লন্ডনে থাকে, ওখানে ভ্যাকসিন কিনতে পাওয়া যায়, তাকে বলবে ভাই আপনি আসার সময় 1000 ডোজ ভ্যাকসিন নিয়ে এসেন। এটি এখানে 4 গুণ 5 গুণ দামে বিক্রির ব্যাপারে দাঁড়াবে, এবং এভাবেই কিন্তু ভ্যাকসিন জালিয়াতিরা তৈরির পথ শুরু হবে। তাহলে এই ক্ষেত্রে এই জালিয়াতি রোধ করার জন্য প্রধান কাজ হচ্ছে সরকারকে কোনো মতেই যেন কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন না দেয়া হয়। এটি দিলে একদিকে যেমন জালিয়াতির পথ উন্মুক্ত হবে, অন্যদিকে ভ্যাকসিনের ন্যায্যতা বিঘ্নিত হবে। তৃতীয় যে ব্যাপারটি, যেটির কথা খুব বেশি আলোচিত হচ্ছে না, সেটি হচ্ছে জনসাধারণের প্রত্যাশা আঘাতপ্রাপ্ত হবে, এতে জনরোষ তৈরি হবে, মানুষের ক্ষোভ তৈরি হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষের ক্ষোভ ধোঁয়ায়িত হোক এমন কোনো কাজ করা যারাই সরকারে থাকুক তাদের পক্ষ থেকে উচিত হবে না। এটি যখন অবস্থা, আমাদের দুশ্চিন্তার জায়গাটা তো একটু ভিন্ন জায়গায়। সেটি হচ্ছে ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে একটি আশাবাদ তৈরি হয়েছে, এবং আশাবাদটা এত বেশি হয়েছে যে আমরা বাস্তবতার সাথে তাকে মেলাচ্ছি না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে ভ্যাকসিন দিতে গেলে আমাদেরকে অন্তত 2 থেকে 3 বছর সময় লেগে যাবে। 2024 সনের আগে এটি হবে না, এবং অধিকাংশ মানুষকে ভ্যাকসিন দিতে গেলেও কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। এই সময়ে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে, কারণ আমি যদি ভ্যাকসিন নেই, নেয়ার পরে আমার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, কিন্তু আমার দ্বারা কিন্তু করোনা রোগটা ছড়ানো বন্ধ হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে যে 1.5 কোটি মানুষ ভ্যাকসিন পেল, তাতে কিন্তু সারা দেশে ভ্যাকসিনে করোনার যে সংক্রমণ সেটা কিন্তু কমছে না। এমনকি যদি অর্ধেক লোকও পেয়ে যায় তাতেও কিন্তু কমবে না। এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ 4,90,00,000 লোকের জন্য ভ্যাকসিন পাওয়ার একটি পাইপলাইনে রয়েছি, এবং সেই ভ্যাকসিনটি আসতে আসতে আমাদের দেশে ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত লেগে যাবে। তার মানে কি দাঁড়ালো, আমরা এই ভ্যাকসিনটি দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে পারবো না। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এর আগে শিশুদের ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের অবকাঠামোগত সুবিধা রয়েছে। এই 17 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য যে অবকাঠামোগত সুবিধা সেটি নাই। তাহলে এটি কিভাবে করা যায়, এটি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগের লোকজন তারা চিন্তা করতেছে কি করা যায়। তারপরেও এই সমস্যাটা কিন্তু আমাদের সামনে একটি বড় সমস্যা। এই কারণেই আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কিঞ্চিত কাজ করি, আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ, আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা অথবা এমপি রয়েছেন, আমাদের সবারই উচিত হবে জনগণকে ভ্যাকসিন সম্পর্কে কোনো আশাবাদ না, সত্য যে সম্মুখ যে অবস্থা সেটি তুলে ধরা, এবং একই সাথে বলা ভ্যাকসিন দেয়া হলেও আগামী 1 বছর যদি করোনার সংক্রমণ এভাবে চলতে থাকে আমাদেরকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। এটি না হলে কিন্তু আমরা করোনাকে মোকাবেলা করতে পারবো না। আরেকটি বিষয়, আমি একটা লাইন বলে শেষ করে, আরেকটি বিষয়, আমাদের অনেকের মধ্যে একটি মানে তৃপ্তির বিষয় যে কাজ করে আমরা খুব একটা খারাপ অবস্থায় নেই, অথবা এখন পর্যন্ত আমরা করোনাকে ভালো মতো মোকাবেলা করেছি। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বিশ্বে হলো বাংলাদেশ 26 নাম্বার, আর এশিয়াতে 57টি দেশ এবং অঞ্চলে করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 5ম। টেস্টের তালিকায় আমরা অনেক পিছিয়ে আছি। নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন ইত্যাদি সব দেশই আমাদের চেয়ে এগিয়ে। অতএব যারা তৃপ্তি বিষয়টি প্রকাশ করতে চান, আমার অনুরোধ থাকবে তৃপ্তি অথবা অতৃপ্তি নয়, আমরা বাস্তবতার সাথে সঙ্গতি রেখে আমাদের পরবর্তী কর্মবিন্যাসটাকে সজ্জিত করি, তাহলে আমরা সফল হতে পারবো। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ লেলিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমি এখন যাব বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সাংসদ, সাবেক ছাত্র নেতা, বিএনপির খাগড়াছড়ি জেলা সভাপতি ওয়াদুদ ভাইয়ের কাছে। ওয়াদুদ ভাই, আগে যে কথাগুলো বলছেন যে সরকার রাজনীতি মানে সরকার বিশেষ করে হেফাজত নিয়ে যে কথাটা বললেন যে রাজনীতি করছে, এখন সরকারের কি লাভ, যে সরকার কেন রাজনীতি করবে, কি বলেন ওয়াদুদ ভাই? তার আগে এতক্ষণ যে আলোচনা হলো এটা দুই একটা কথা বলি। জি। ফখরুল ভাই তো অনেক মানে কথা বলে গেলেন। ওনার তো দায়িত্ব হলো সরকারের সাথে আতাত করে সরকারকে সাপোর্ট দেওয়া। সবসময় তো জাতীয় পার্টির কাজই হলো সরকারের খারাপটাও সাপোর্ট দেওয়া, ভালোটাও সাপোর্ট দেওয়া। সরকার যে দিনের ভোট রাতে করছে সেটার বেনিফিশিয়ারি তো ওনারা, যার জন্য তো ফখরুল ভাই বড় বড় করে বলে যেতে পারলেন। উনিও থাকলে আমি ওনাকে প্রশ্ন করতাম, আপনি এত সুন্দর, আপনি একেবারে আদর্শবান মানুষের মতো কথা বলছেন, দিনের ভোটটা যে রাতে হলো তখন কেন আপনি একটা কথা বললেন না? কারণ আপনি নিজে তো রাতের ভোটের এমপি হয়েছেন, যার জন্য আপনি ওইখানে কথা বলছেন না। তৃপ্তির ঢেকুর উনি রেখে গেলেন, তৃপ্তির ঢেকুর, যে আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নতি হয়েছে, আমাদের দেশে কোভিডে এত কোনো ক্ষতি হয়নি। কোভিডে আমাদের যদি কোনো ক্ষতি না হয়, 33% প্রতিষ্ঠিত লোক বেকার হয়েছে আমাদের দেশে কোভিডের কারণে। 33% একদম প্রতিষ্ঠিত লোক পরিবার তারা বেকার হয়ে গেছে। আজকে আমাদের এই যে সাংবাদিক ভাই বললেন, শাহরিয়ার ভাই, যে জনসচেতনতার বিষয়ে আরো অনেকে বলছে যে আমাদের পাবলিক জনসচেতন না, তাদেরকে মাস্ক পরতে বলতে হবে কেন, বা ইউ করতে হবে কেন, আইন করতে হবে কেন, এসব কেন বলতে হবে? আমারও কথা তাই, কেন বলতে হবে? এটা মানুষটা নিজে বাঁচার জন্য তো মাস্ক পরা উচিত, ওষুধ ব্যবহার করা উচিত, সচেতন থাকা উচিত, সামাজিক দূরত্ব মেনটেন করা উচিত। কিন্তু না, আমাদের দেশের মানুষ আসলে সেটা করছে না। তো কেন করছে না তাহলে? এখন আমার আইন করে তাদেরকে এসব করাতে হবে। এটার কারণটা কি? কারণটা হলো পাবলিক দেখলো যে যেখানে সরকার নিজেই সচেতন না, সরকার নিজে আইন মানে না, নিয়ম মানে না, বিধান মানে না, দিনের ভোট রাতে করে। কোভিডের মধ্যে তেল পাওয়া যায় খাটের তলে, আওয়ামী লীগের নেতাদের খাটের তলে। কোভিডের রিলিফ পাওয়া যায় আপনার মানে মাটির তলে, সরকারি দলের মেম্বার চেয়ারম্যানদের বাড়িতে। তো পাবলিক দেখলো যে বাবারে, যখন সরকার দলের নেতাদের খাটের নিচে তেলের খনি পাওয়া যায়, সে রাতের ভোট দিনে ভোট করে তারা এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, সরকার হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, তো আমি মাস্ক পরে কি লাভ, আমি নিয়ম মাইনা কি লাভ? অতএব সরকারের প্রণোদনার 80% সুযোগ সুবিধা এই দেশের মানুষ জনগণ পায় নাই, ওনারা বলছে প্রণোদন। একটু আগে আব্দুল সালাম একজন কমেন্ট করেছে, আমি কমেন্টটা এখন একটু দূরে সরে গেছে সম্ভবত। সে বলছে যে যেখানে কোভিডের সময় 10 টাকার সাহায্য পাই নাই, 10 টাকা, তার বক্তব্য, আমার বক্তব্য না, 10 টাকার সাহায্য পাই নাই, সেখানে ভ্যাকসিন কিভাবে আমরা পাবো বিনামূল্যে? বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া তো দূরে থাক, ভ্যাকসিন আমরা তো পাওয়ার প্রশ্নে ওঠে না। আরেকজন লেখছে, বাপ্পি দাস লেখছে যে ভ্যাকসিনের শুরুতেই, আমি আমার বক্তব্য বলছি না, এটা আমি মন্তব্যকারীদের বক্তব্য বলছি, যে বলছে যে বাপ্পি দাস নামে একজন বলছেন যে ভ্যাকসিনের শুরুতেই ভ্যাকসিনের নামে 105 কোটি টাকা আত্মসাৎ হয়ে গেছে। আমি জানি না এটার উত্তর তাদের কাছে ভালো থাকার, তো 105 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। অতএব এই যে কথাগুলো আমাদের লোকজন বলছে 10 টাকাও পায় নাই, এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো এটা ভেবে দেখার বিষয় আছে। কেন পাবলিক, ওই তো যে আমি পাইছি এখন, মোহাম্মদ আব্দুল সালাম লকডাউনের মধ্যে 10 টাকা সাহায্য পায়নি, ভ্যাকসিন পাবো বিশ্বাস নাই। 3 কোটি ভ্যাকসিন এমপি মিনিস্টার সরকারি আমলাদের জন্যই হয়তো বরাদ্দ হয়েছে, আমাদের জন্য না। এগুলো হচ্ছে কি, হয়তো পাবলিকের জন্যই বরাদ্দ হবে, পাবলিক পাবে, কিন্তু মানুষের বিশ্বাস এবং আস্থার ঘাটতি, বিশ্বাস নাই সরকারের উপরে, মানুষের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। কারণ মানুষ তো, সরকার তো সবকিছুতে অনিয়ম করতেছে, অন্যায় করতেছে, লুটপাট করে ক্যানাডাতে বেগম পাড়া বানাচ্ছে। আপনার এই অবস্থা তাহলে কিভাবে মানে মানুষ আস্থা বিশ্বাস সরকারের উপরে স্থাপন করবে? আমাদের লেলিন ভাই বললেন যে ভ্যাকসিন যে বেসরকারি ভাবে আনাটা ঠিক হবে না, তাহলে একটা দুর্নীতি অনিয়ম হতে পারে। হ্যাঁ, এই কথাটা সত্য। ভ্যাকসিন যেভাবে আনুক, ভ্যাকসিনের ব্যাপারে সতর্ক থাকা দরকার। এই যে লাগেজ পার্টি যদি ভ্যাকসিন আনে তাহলে তো আপনার ফ্রিজিং করা হবে না, মানে যে ঠান্ডার মধ্যে আনতে হবে, তাপমাত্রাও মেনটেন করা হবে না। তো তাপমাত্রা যদি মেনটেন করতে নাই করে, লন্ডন থেকে যদি লাগেজ আসে, আমেরিকা থেকে যদি
লাগেজ আছে, যে দেশ থেকে আসুক ওই লাগেজেই তো এটা নষ্ট হয়ে যাবে, এটা অ্যাকশন নষ্ট হয়ে যাবে। অতএব এটা এটা আমাদের দেশের বর্তমানে বেসরকারি অনেকগুলো কোম্পানি আছে যে ইনসুলিন যে তারা নেয়, এটাও তারা তাপমাত্রা মেনটেন করে আনতেছে। আবার কেউ কেউ মেজরিটি কিন্তু লাগেজের মাধ্যমে আনতেছে, যার কারণে হচ্ছে কি লাগেজের মাধ্যমে যেগুলো আনতেছে ইনসুলিন, এগুলোতে মানুষের বেনিফিট হচ্ছে না, ক্ষতি হয়ে যাচ্ছে। আর যারা কোম্পানিগুলো যারা মানে তাপমাত্রা মেনটেন করে আনতেছে তারা হয়তো ওগুলো ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো বেসরকারি ভাবে যদি ভ্যাকসিন আনা না হয় তাহলে কার মাধ্যমে আনতে হবে? আনতে হবে সরকারের মাধ্যমে। আপনার যে সরকার তেল চুরি করে, কোভিডের তেল চুরি করে, প্রণোদনার টাকা চুরি করে, খাদ্যশস্য চুরি করে, যে সরকার এক মানুষকে খাবার দেয় না, রিলিফের নামে যে বরাদ্দ হচ্ছে রিলিফ দেয় না, ডাক্তারদেরকে নাস্তা খাওয়ানোর নাম দিয়ে 20 কোটি টাকা বিল করেছে, মাস্ক কেনার নামে চুরি করেছে, পিপি নামে চুরি করেছে, সেই সরকারকে আপনি কি করে বিশ্বাস করেন যে তারা ভ্যাকসিন আনলে নিরাপদ হবে? ভ্যাকসিনের এই কোভিডের শুরুতেই তো আপনার মানে মন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, আপনাদের মনে থাকার কথা, স্বাস্থ্য অধিদপ্তর ডিজি এবং স্বাস্থ্যমন্ত্রী ছেলে মিলে দুর্নীতি করলো। তারা নকল মাস্ক দিয়া N95 মাস্ক বলে N95 মাস্ক বলে তারা চালাই দিল। কি রকম এখন একটা একটা করে উল্লেখ করলে অনেক সময় দরকার, এত করা দরকার। এক কথাই শুধু বলবো, এই কোভিডের শুরুতেই খেয়াল করে কি পরিমাণ দুর্নীতি সরকারের ছত্রছায়ায় সরকারের নামে তারা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছে, একজন প্রশ্ন করছেন যে এই যে বাংলাদেশে বর্তমান রাজনীতি পরিস্থিতি, এর পিছনে বিএনপি নাকি হেফাজতকে ইয়ে করে, একজন দর্শক প্রশ্ন করছেন, আপনি কি বলবেন এই বিষয়ে? আমার বক্তব্য আসলে কি বলবো, আমি মনে করি এটা সরকার এটাকে তৈরি করেছে। সরকার একটার পর একটা ইস্যু সৃষ্টি করতে চায়, কারণ বর্তমান অবস্থায় আজকে 12-13 বছর ক্ষমতা থাকার পরে মানুষও বিরক্ত হয়ে গেছে সরকারের উপরে, বিদেশিরাও বিরক্ত হয়ে গেছে, অলমোস্ট সরকারের পায়ের নিচে মাটি নেই। তো সরকারের পায়ের নিচে যখন মাটি নেই, এই অবস্থায় সরকার নিজের টিকে থাকার জন্য একটা ইস্যু দরকার, শক্ত একটা ইস্যু দরকার, যে ইস্যুতে বাড়াবাড়ি করে মানুষ ওইদিকে যেন থাকে, ব্যস্ত থাকে। যেমন 13 সালের 5 মেতে আপনার, আমি মনে করি যে পরিকল্পিতভাবে হেফাজতকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু মাঠে আনা হয়েছে। হেফাজতকে বলা হয়েছে আপনাদের যে সকল দাবি দেওয়া আছে সবগুলো দাবি দেওয়া পূরণ করে দেওয়া হবে, আপনারা মাঠে আসেন, আপনারা কথা বলেন, আন্দোলন করেন, আমরা আপনাদের প্রতিবাদের বা চাওয়া দাবির প্রেক্ষিতে আমরা দেব। এটা বলেই কিন্তু আপনাদের খেয়াল থাকার কথা যে হেফাজতকে কিন্তু শাপলা চত্বর আনা হয়েছে। আপনাকে কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে সেদিন অনুমতি দেয় নাই হেফাজতকে? বিনা অনুমতিতে হেফাজত ঢাকা শাপলা চত্বরে এসেছিল। আপনাকে কেউ বলতে পারবেন ঢাকা শহরে ঢুকার সময় হেফাজতের মানে সদস্যদের কোথাও বাধা দেওয়া হয়েছিল? সারা ঢাকা শহরে বৃষ্টির মতো হেফাজত ঢুকেছিল, একদম বৃষ্টির পানির মতো, ঢল বন্যার পানির মতো মানুষ ঢুকেছিল, একটা জায়গা দিয়েও বাধা দেওয়া হয়নি। সেটা ছিল প্রি প্ল্যান। তাদেরকে বলা হয়েছে আসো, আসার পরে সারা পৃথিবীকে দেখানো হলো দেখো আমার দেশে টুপি পরায়, সাদা সাদা পাঞ্জাবি পরায় মানুষগুলো, এরা হলো জঙ্গি, এরা হলো মৌলবাদ। এদের ভিডিওটা করে, ভিডিও ফুটেজ করে, আর সন্ধ্যাবেলা রাত্রের মধ্যেই ওদেরকে আপনার যে গ্যানেট মানে সাউন্ড গ্যানেট দিয়ে, অস্ত্রবাজি করে, গুলির শব্দ দিয়ে ব্ল্যাক আউট করে, সমস্ত টিভি বন্ধ করে দিয়ে তারা যে ঘটনা ঘটিয়েছে, আহত নিহত করেছে, সেই ফুটেজটা সারা পৃথিবী দেখলো। সারা পৃথিবীর কাছে সরকার একটা মেসেজ দিল যে আমাদের দেশে জঙ্গিবাদ আছে, মৌলবাদ আছে, এই মৌলবাদ এবং জঙ্গিবাদকে দমন করতে হলে আমরা ছাড়া আর কাউকে কোনো দলের পক্ষে, কোনো সরকারের পক্ষে সম্ভব না। ইভেন তৎকালীন বা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, আগের পররাষ্ট্রমন্ত্রী তো নোট ডাউন করেছে, লিখিত আকারে একটা বই প্রকাশ করেছে ছোট আকারে, যে আমাদের দেশে জঙ্গিবাদ আছে, জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এর অর্থ হলো আমাদের দেশের সরকার বিদেশিদেরকে, পশ্চিমাদেরকে অ্যাটেনশন ড্র করতে চাচ্ছে যে তুমি কি আমাকে পছন্দ করবা না অন্য কাকে পছন্দ করবা, নাকি জঙ্গিবাদকে পছন্দ করবা? যদি জঙ্গিবাদকে দমন করতে হয় তাহলে আমাকে ক্ষমতা রাখতে হবে। এই কথা বলে কিন্তু 13 সাল থেকে তারা আজকে পর্যন্ত ক্ষমতা আসছে। এখন তাদের আবার ক্ষমতা একটু নড়বড় হয়ে গেছে। কেন নড়বড় হয়েছে? সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাতে আপনার সরকারের প্রশাসন পরিবর্তন হয়েছে, বাইডেন সরকার আসছে, বাইডেনের সরকার আসছে, প্রশাসন আসছে। এখন আমেরিকার সরকারের বাংলাদেশের দিকে কি দৃষ্টি আছে? কারণ এটা আবার হিলারির দল, হিলারি আবার ডক্টর ইউনূসের বন্ধু, এবং ডক্টর ইউনূসকে নিয়ে তো বহু কথা হয়েছে আগে। তো হিলারির দল বাইডেন এখন বাংলাদেশকে কোনভাবে নেয়, কিভাবে নেয়, যার কারণে নানা কারণে সরকার কিন্তু বিদেশিদের, পশ্চিমাদের অ্যাটেনশন ড্র করার জন্য, এটা আমি মনে করব মুষ্টিময় কিছু লোকের সাথে পরিকল্পনা গ্রহণ করে এই কাজটা করেছে। এই
ভাস্কর্যের ইস্যুটা মাঠে এনেছে। ভাস্কর্যের ইস্যুটা কিন্তু এনেছে যে ডক্টর জাফরুল্লাহ তো বলেছে যে অনেকে টাকা দিয়ে আনেছে, এটা আমার কথা না। ডক্টর জাফরুল্লাহ বলছে যে আপনার টাকা খাওয়া বন্ধ করেন, এই সমস্ত ইস্যুতে কথা বলেন না। সরকার টাকা দিয়ে এই ইস্যুটাকে জমাচ্ছে। আপনি দেখেন সর্বশেষ যে একটা কুষ্টিয়া কি এতে যে ভাস্কর্য ভাঙলো, কোথায়? কুষ্টিয়াতে ভাস্কর্য ভাঙলো। আপনার ভিডিওটা খুব মাইনরলি খেয়াল করবেন, ভিডিওটা খেয়াল করবেন যে সেখানে পাঞ্জাবি পরা, লম্বা জুব্বা পাঞ্জাবি পরা, টুপি পরা এবং মুজিব কোট পরা দুজন লোক খুব বীরের মতো, কোনো ভয় ডর ওদের মধ্যে নাই, তারা বীরের মতো রাত্রেবেলা যাচ্ছে। আর ক্যামেরাটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ক্যামেরাটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে এবং পিছিয়ে পিছিয়ে যাচ্ছে যাচ্ছে ক্যামেরাটা অটো ঘুরতেছে ক্যামেরাটা। খেয়াল করেন সেখানে কিন্তু আপনি ভয়েস পাবেন, ভয়েস টোন পাবেন। আপনারা আজকে দেখে নিন আবার, সেই ক্যামেরাতে ভয়েস আছে, টোন আছে, কিন্তু সরকার বলছে, মিডিয়া বলছে সিসি ক্যামেরা। প্রথমত হলো সিসি ক্যামেরা যদি হয় কোনো ভয়েস আসবে না। সেই ভয়েস যদি শুনতে হয় আপনাকে আমার মতো আপনার মতো হেডফোন লাগিয়ে, এয়ার হেডফোন লাগিয়ে অনেক ভালো মতো লাগিয়ে সামান্য শব্দ আপনি পেতে পারেন, নাহলে সিসি ক্যামেরা কোনো ভয়েস রেকর্ড করতে পারে না। তাহলে ওখানে কিন্তু ক্যামেরাটার পেছনে ভয়েস পাওয়া গেছে, কয়েকটা লোক কথা বলছে আর দুইজন লোক যাচ্ছে। দ্বিতীয়ত হলো দুজন লোক যে ভাস্কর্য ভাঙতে যাচ্ছে, তো দুজন লোকের হাতে যন্ত্রপাতি থাকা দরকার নাই, হাতুড়ি এটা সেটা থাকা দরকার নাই। তারা কিভাবে জানে ওখানে যে হাতুড়ি আছে, যন্ত্রপাতি আছে, ওরা কিভাবে জানে? আর তৃতীয়ত হলো এরা যখন ওই ঘরের ভিতরে ঢুকে, ক্যামেরাও কিন্তু অটোমেটিক্যালি বাঁকা হইয়া ঘরের মধ্যে ঢুকে। সিসি ক্যামেরা তো বাঁকা হইয়া ঘরের মধ্যে ঢুকে না, সিসি ক্যামেরা এক জায়গায় থাকে। তাহলে একটার থেকে আরেকটা যাওয়ার মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকবে, অর্থাৎ গ্যাপ থাকবে, দেখা যাবে না। একটা ক্যামেরা শেষ, গ্যাপ, আবার লোকটাকে দেখা যাবে। তাহলে সিসি ক্যামেরা কি অটো ঘুরে এইভাবে ঘুরে? সিসি ক্যামেরা কখনো অটো ঘুরে না। এটা একটা পরিকল্পিতভাবে সরকার নিজেরাই নিজেদের লোক দিয়ে, নিজের ক্যামেরা দিয়ে, নিজেদের লোকের ক্যামেরা দিয়ে এই ফুটেজ নিয়ে এটাকে বাজারজাত করার জন্য, হইচই ফেলে দেওয়ার জন্য এবং এটা নিয়ে তুমুল একটা বিশ্রী অবস্থার সৃষ্টি করার জন্য সরকার এই নাটকটা। ওয়াদুদ ভাই আরেকজন প্রশ্ন করেছেন আপনার কাছে যে এই ব্যাপারে আপনাদের বিএনপির বক্তব্য কি, ভাস্কর্য ব্যাপারে বিএনপির বক্তব্য কি? কারণ জিয়াউর রহমানের তো আপনার জিয়াউর রহমানের ভাস্কর্য আছে, এটা আপনি কি বলবেন? ভাস্কর্য তো অনেক কিছুরই আছে। জিয়াউর রহমানের ভাস্কর্য খুবই কম, খুবই নগণ্য, ওইভাবে নাই। ভাস্কর্য তো অনেক কিছুর উপর আছে, যে আমাদের স্বাধীনতার ভাস্কর্য আছে, আপনার কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য আছে, তারপরে আপনার ওই যে আমাদের সম্ভবত কৃষি বিশ্ববিদ্যালয়ের ওখানে নাকি ক্যাডেট, নাকি ময়মনসিংহ ক্যাডেটের সামনে তো আরো নুড ভাস্কর্য আছে। ভাস্কর্যের বিতর্কে আমি যাব না, এটা এক জন এক একভাবে এটার ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করে, ভাস্কর্যের ব্যাখ্যা এক একজন এক একভাবে দেয়। তবে আমি শুধু এটুকু বলবো যে এই ভাস্কর্যের বিষয়টাকে সেন্সিটিভ করেছে, ইস্যু হিসেবে তৈরি করেছে সরকার তাদের বন্ধু, তাদের যে কওমি জননী উপাধি যারা দিয়েছেন, যে কওমি জননী হয়ে তার সন্তানদেরকে দিয়েই কিন্তু তিনি এই ভাস্কর্যের ইস্যুটা উত্থাপন করেছেন, সরকার উত্থাপন করেছে। উত্থাপন করার অর্থ হলো দেশের মানুষের অ্যাটেনশনটা এদিকে থাকুক, আর এবং এটাকে যেন একটু বাজারজাত করে একটা হইচই ফেলে দেওয়া যায়। যার জন্য এখন দেখেন যেখানে হুজুরেরা ওয়াজ করতেছে সেখানে এই ভাস্কর্য নিয়ে কথাবার্তা বলতেছে, আবার এদিকে সরকারের মন্ত্রীরাও ভাস্কর্য নিয়ে কথা বলছে। আবার সরকার ব্যাপকভাবে মিছিল এবং বিক্ষোভ প্রতিবাদ করার সুযোগ পাওয়ার জন্য এবং সভা সমাবেশ নিষিদ্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য, আবার একটা জরুরি অবস্থার মতো সৃষ্টি করার জন্য সরকার নিজেরাই কিন্তু এই ভাস্কর্য ভাঙিয়েছে। কারণ এই ভাস্কর্য না ভাঙলে ওই প্রতিবাদ তো আর করা যায় না। নিক্সন সৌদিদের শক্ত কথা বলার তো আর কারণ আসবে না। তো এই সমস্ত কথা বলতে হইলে, মিছিল করতে হইলে, বিক্ষোভ করতে হইলে অন্যান্যদের অধিকার, আমরা যারা আছি বা অন্যান্য যারা আছে তাদের অধিকার, মিটিং সমাবেশ বন্ধ করার জন্য একটা যে উসিলা দরকার, সেই উসিলাই কিন্তু তারা সৃষ্টি করেছে। তো আমি বলবো এটা বেসিক্যালি এই ভাস্কর্যের ইস্যুটা কিছু লোক ধর্মীয় কারণে শুনে বলছে, এটার ভিতরে অন্তর্নিহিত ঘটনা ওই 13 সালের 5 মে হেফাজতে ইসলামের সাথে সরকারের যেভাবে বোঝাপড়া হয়েছিল, হেফাজতের একটা অংশের সাথে, এবারও কিন্তু ভাস্কর্য ইস্যুতে সরকারের সাথে হেফাজতে বা হুজুরদের মৌলানাদের একটা অংশের সাথে বোঝাপড়া করে এই ঘটনাটা ঘটাচ্ছে। এই ঘটনাটা ঘটিয়ে মূলত দেশে একটা ক্রাইসিস সৃষ্টি করার জন্য তারা চাইতেছে, এটা আমি মনে করি। তা না হলে নিজেরা লোক দিয়ে ভাস্কর্য ভাঙাতো না,
নিজেরা লোক দিয়ে ভাস্কর্য। আর হুজুররা এত বেকুব হয় নাই যে এই মুহূর্তে নিজেরা আপনার এই ভাস্কর্য ভাঙিয়ে জেলখানা যাবে অথবা একটা বড় রকমের ম্যাসিভ ম্যাসাকারের মধ্যে পড়ে যাবে। এটা কিন্তু হুজুরা এত বোকামি হয়, বোকা বোকা না, হুজুরা আরো চালাক। ডক্টর জাফরুল্লাহ যেটা বললো, অনেকের তো বললো যে উনি তো যেটা বললো এটা আমার মুখে আটকাচ্ছে, যে নাকি সরকার নাকি টাকা দিয়া এই সমস্ত কথাবার্তা বলাচ্ছে। জাফরুল্লাহ বললো যে টাকা খায়েন না ভাইরা, টাকা খাওয়া বন্ধ করেন, এই করেন সে করেন। ডক্টর জাফরুল্লাহ এটার মানে কি? এটার মানে তো হলো যে মানে সরকার টাকা দিয়ে এই সমস্ত কথাবার্তা বলাচ্ছে, এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে। সরকার ভাস্কর্যটাও ভেঙিয়েছে, ভাঙাইছে যাতে পরিস্থিতিটাকে ঘোলাটে করা যায়। অতএব আমি ভাস্কর্যের ব্যাপারে আমি হুজুরদের সাথেও আমি সরকারের সাথে কারোর সাথে আমি একমত হব না, আবার বিএনপি একমত দ্বিমত হবে না। কারণ হুজুরা এখন ভাস্কর্যের কথা বলছে। ভাস্কর্য যদি ইসলামে যদি নিষেধ করে, ইসলাম যদি দোষ বলে, খারাপ বলে, হ্যাঁ ঠিক আছে, আমি যদি মুসলমান হয়ে থাকি আমি এটার বিপক্ষে থাকবো। কিন্তু আপনি এটাকে খারাপ দেখলেন, এটা অন্যায় দেখলেন, এটা পাপ দেখলেন, এটা গুনাহ দেখলেন, এই সরকার যে দিনের ভোটটা রাতে করলো, আপনি হুজুর তখন কোথায় ছিলেন? আপনি কেন? এটা কি অন্যায় না? এটা কি ইসলাম কি অ্যালাউ করে? দিনের ভোট রাতে করে ফেলা, অন্যায়ভাবে ভোট জালিয়াতি ইসলাম অ্যালাউ করে? ইসলাম যেমন মানে কি বলে আপনার ভাস্কর্য অ্যালাউ করে না, যদি আপনার কথা সত্য হয়। যদিও ভাস্কর্য নিয়ে দুইটা ব্যাখ্যা আছে, ইসলামের দুইটা ব্যাখ্যা আছে কারো কারো। ইসলাম যদি ধরে নিলাম ইসলাম ভাস্কর্যকে সমর্থন করছে না, তাহলে ইসলাম কি ভোট চুরি সমর্থন করেছে? করে না। আপনি সেই সময় চুপ ছিলেন। ইসলাম কি টাকা চুরি করে কানাডাতে বেগম পাড়া বানানোর জন্য, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার জন্য, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের ঘরে ঘরে ভোল্টে ভোল্টে স্বর্ণ পাওয়ার জন্য, ক্যাসিনো করে দুর্নীতি করে পাওয়ার জন্য, মানে 1 লক্ষ টাকার ফর্দা 37 লক্ষ টাকা দিয়ে কেনার জন্য, 10 টাকার চারা, 20 টাকার গাছের চারা 1 লক্ষ টাকা 6 লক্ষ টাকা দিয়ে কেনার জন্য আপনার যে এইসব দুর্নীতি যখন করেছে, এটা কি ইসলাম এলাও করে? তখন কেন আপনি চুপ ছিলেন? যখন আমাদের দেশের মেয়েদেরকে ধরে ধরে র্যাপ করা হচ্ছে, যখন র্যাপ করলো, নৃশংসভাবে র্যাপ করলো, আপনি তখন যে সরকার উদাসীন, সরকার লোকেরা, সরকারের ছাত্রলীগ যুবলীগ মিলে মেয়েদেরকে র্যাপ করতেছে এই মাত্র 1 মাস আগে, তখন তো আপনি হুজুররা চুপ ছিলেন। যদি ভাস্কর্য যদি ইসলাম এলাও না করে, আমি যে কথাগুলো বলছি এগুলো এলাও করে না, আপনি আগে ওগুলোর কথা বলেন। এই সরকার অবৈধ, এর বিরুদ্ধে কথা বলেন। এর বিরুদ্ধে আপনি কথা বলছেন না। এই সরকার যে অবৈধ, এর বিরুদ্ধে কথা বললে সবকিছু সমাধান হয়ে যায়, ভাস্কর্যের সমাধান হয়ে যায়। আপনি অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি মঞ্চে দাঁড়িয়ে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেন, আর আবার বলবেন যে আমরা তো এই সরকারকে সমর্থন করি। আপনারা দেখবেন হুজুরদের বক্তব্যে, প্রত্যেকটা বক্তা হুজুরদের বক্তব্যের মধ্যে এই কথাটা আছে যে আমরা তো সরকারের পক্ষে, আমরা তো সরকারকে সমর্থন করি, আমরা সরকারকে ভালোবাসি, সরকারকে আমরা মানে টিকে থাকুক, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, এই সরকারকে আমরা দোয়া করি, কিন্তু আমরা ভাস্কর্যের বিরুদ্ধে করি। আরে বাবা, ভাস্কর্যের সমাধান প্রশ্নই তো আসে না যদি অবৈধ সরকারের বিরুদ্ধে আপনি কথা বলেন, তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। ইসলাম তো অবৈধ অনিয়ম সকল কিছুর বিরুদ্ধে সর্বপ্রথম, ভাস্কর্য তো অনেক পরে। ভাস্কর্যের বিষয়ে ইসলামের ইয়েতে কিন্তু 3য় 4র্থ 5ম 7ম 8মে পড়বে। প্রথম পড়বে আপনার কারচুপি করে একটা দেশ চলা, দুর্নীতি করে একটা ভোট চালানো, রাষ্ট্র ক্ষমতায় আসা, এটা ইসলামের প্রথম নিষেধাজ্ঞা আছে। চুরি ডাকাতি করে সরকার চালানো, ওই রাজ্য দেশ সরকার চলতে পারে না। সেখানে কেন, সেখানে হেফাজতের ভাইয়েরা কোথায় থাকে? হেফাজতের থাকে হুজুরের ভাইয়েরা, হুজুরা কোথায় থাকে? সেখানে তো কথা বলে না। যদি আজকে সেখানে কথা বলতো, তাহলে আজকে আমরা স্পষ্ট কথা বলতাম, বিএনপিও স্পষ্ট কথা বলতো। অতএব আমরা এখন মাঝামাঝি অবস্থানে আমরা আছি। আমরা দেখছি সরকার টাকা পয়সা দিয়ে পাতানো গেম করে কতদূর যেতে পারে। এই 12 বছরে তো গেমের পর গেম খেলছে, একটার পর একটা গেম খেলছে। এইটাও একটা গেম, এটা একটা গেমলিং, এই ইস্যুটা একটা গেমলিং, এই ভাস্কর্য বাংলাটা একটা গেমলিং, এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলাটা এটাও সরকার বলাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা যাচ্ছে। আমি যাবো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ অ্যাডভোকেট হুসনে আরা লুৎফা ডালিয়া আপার কাছে। ডালিয়া আপা একটু আনমিউট করতে হবে প্লিজ। ডালিয়া আপা, আমার যে প্রশ্ন, যে কথাগুলো বললেন ওয়াদুদ ভাই, আনমিউট হয়নি এখনো। আপা একটু আনমিউট করেন। হয় নাই, আমরা শুনতে পাচ্ছি না। এখন দেখেন। জি জি জি, হ্যাঁ এখন ঠিক আছে। ওয়াজ ভাই যে কথাগুলো বললেন, সরকার হেফাজত দিয়ে এই কাজগুলা করাচ্ছে, বঙ্গবন্ধুর ইয়ে ভাঙাচ্ছে,
কি বলবেন আপনি? শুনেন, ঠাকুর ঘরে কেড়ে আমি তো চুরি করিনি। আর উনি যদি কোভিড-19 বক্তব্যে এসে সরকারের সেই বিরুদ্ধে রাজনীতির যে ওনাদের রাজনৈতিক যে বক্তব্য, ঘরের মধ্যে বসে যে রাজনীতিগুলো করছেন ওনাদের মহাসচিব থেকে শুরু করে সবাই মিলে, ঠিক ওইভাবে উনি বক্তব্যগুলো দিলেন, যে ঘুরে উল্টেই বলে কি দে বুড়ি আলাপাতা, একটা আমাদের রংপুরের প্রবাদ আছে যে ঘুরে উল্টেই বুড়িকে যতই বুঝাই সেই বুড়ি ততবার চায় তার কাছ থেকে আলাপাতা। তো ওই একই কথাই উনি, যে এত কিছু হচ্ছে সবই সরকার করাচ্ছে। তো ওনারা যে সরকার আমলে ছিলেন তখনও তো 2004 সালে এই গ্রেনেড হামলা, 21-এর গ্রেনেড হামলা, এটিও কি ওই সময় এই আমরাই করাইছিলাম? পাতানো গেম। ওনারা সেই সময় তো সরকার ছিলেন, তদন্ত করেননি। যাই হোক, আমাকে বলতে দেন, আপনার সময় আমি কথা বলিনি, আপনি আপনার কথা বলেছেন, আমার কথার উত্তর দেন, আমার কথা আমাকে বলার সুযোগ দেন। তো আমরা তো তখন, ওনারা সরকারে ছিলেন, তো ওনারা তো তখন তদন্ত করতে পারতেন যে এই 21-এর গ্রেনেড হামলা করলো কে, অতগুলো লোককে বঙ্গবন্ধু এমনিতে মারলো কে। তে আমি তো কলা খাইনি ঠাকুর ঘরে কেড়ে, এইটা বিষয় না। ওনারাই হ্যাঁ হ্যাঁ নায়ের বাক্সের ভোটের ইতিহাস সৃষ্টি করেছিলেন। ওনাদেরই দলীয় প্রধান যিনি প্রয়াত নেতা, তেনার নেতৃত্বেই সেই সময় হ্যাঁ বা যারা ওই 80-র দশকে ছিলেন তারাও দেখেছেন ওই হ্যাঁ আর নায়ের বাক্স। তো এই ভোটের কারচুপির ইতিহাস ওনারাই সৃষ্টি করেছেন ওনাদেরই মতন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, আমার সরকার প্রধান, আমার জাতির পিতা যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তিনি গণতন্ত্রে বিশ্বাসী, তার রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাসী, তার সুযোগ্য কন্যা গণতন্ত্রে বিশ্বাসী, এবং তিনি সকল সময় মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য, ভাত ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছেন, এবং সেটির মাধ্যমেই তিনি সরকার প্রধান হয়েছেন এবং 3 বার পর পর এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, এবং নিষ্ঠার সাথে অত্যন্ত সুদক্ষ রাষ্ট্র প্রধান হিসেবে তিনি এদেশের মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং যার কারণে আজকে পদ্মা সেতুর মাত্র একটি স্প্লেন্ডার, আপনারা জানেন পদ্মা সেতু একদম দৃশ্যমান নিজের অর্থায়নে, এটি একটি সরকারের বিরাট পদক্ষেপ, পড়ার ভূমিকা। আর ওই উনি যে বললেন যে হেফাজতের ওই 5ই মেতে 13 সালে, এ তো তাদেরই রাজনীতি, তারাই তো রাজনীতি এ ধরনের করেছে। একের পর তাদের এই 15 সালের 5ই জানুয়ারির যে গান পাউডারের রাজনীতি, বোমাবাজির রাজনীতি, দুর্নীতি, বুলেটি হামলার রাজনীতি, এটা তো তাদের মাধ্যমে এসেছে, কখনোই আমাদের ঘরে নি। এনারা একটার পর একটা ইস্যু তৈরি করেন, যে এই ইস্যুটা তৈরি করে দিলে হয়তো পথে নামা যাবে। একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে যখন বাচ্চারা আন্দোলন, তখন শুরু করলেন তেনারা রাজনীতি, এমন রাজনীতি যে নিজের রাজনীতির, জনগণের সেবার রাজনীতি বাদ দিয়ে ওই স্কুল ছাত্রর রাজনীতিতে ওনারা ইনভলভ হয়ে গেলেন। এবং অদ্ভুত ভাবে ওনারা ঠিক এই এখনো এই জাতির জনকে ভাস্কর্যকে ভেঙেছে, সেটাকে বলছেন যে সরকারের পাতানো খেলা। সরকারের পাতানো খেলা হবে এই কোভিড-19-এ, যারা অভ্যস্ত, যে সন্ত্রাসবাদী, যে জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাস করেনি, সেই রাজাকার আল বদর আল শামসদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে, এবং তারাই ষড়যন্ত্র করে জাতির পিতার, যাদের হাত কাঁপে না, বাঙালিকে নিধন করার জন্য হানাদার বাহিনীকে সাহায্য করেছিল, তাদের জাতির পিতার স্তূপ এই ভাস্কর্য ভাঙার ব্যাপারে হাত কাঁপবে? তাই আজকে তাদেরই সৃষ্ট সেই ব্যক্তিরা যারা আজকে এই জাতির জনকের ভাস্কর্য ভাঙছে এবং এখন সেই দিকে ধাবিত করছে। কারণ এটি তাদের উস্কানি, তারা বের হতে পারছে না বলে এইটাকে নিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে সরকারকে একটা বিব্রত অবস্থায় ফেলা। তো এইটি বিষয় না, বিষয়টা হচ্ছে মানবতার বিষয়। কোভিড-19 দুয়ারে, বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল, স্বজন হারানোর হাহাকার, আমরা সবাই মিলে জাতীয় ঐক্য করে রাজনৈতিক ভেদাভেদ ভুলে কিভাবে এটিকে সরকারকে সহযোগিতা করে, কতটা সুপারিশ দিয়ে, যে কথা ভালো কথাগুলো ওনারা বললেন, ওনারা তো শুধু বলেই গেলেন, ওনাদের পক্ষের যিনি আজকে বক্তব্য রাখছেন, যে সরকারের খারাপ দিকগুলো নিয়ে বললেন,
যে না সরকার উদাসীন। আরে সরকার উদাসীন যদি হবে তাহলে এ পর্যন্ত এত কিছু সরকারের করলেন, একটি মানুষও এই 16 কোটি মানুষের একজনও বললো না যে সরকার উদাসীন। এবং সরকার আমাদের কাছে এতগুলো মিডিয়া, একটা মিডিয়াও বললো না সরকার উদাসীন। সরকার কোনোভাবেই জনগণের নিরাপত্তা, কোভিড-19 থেকে সংক্রামিত থেকে রক্ষা করার জন্য সরকারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এই ধরনের কথাবার্তা যেখানে নাই, সে তারা তো অবশ্যই বলতে পারতো যে সরকার আমরা আছি আপনাদের সঙ্গে এই মোকাবেলার জন্য। কই তেনাদের তো সেই মানবতা উছলে উঠে নাই। তবে এটাও আমরা দেখেছি। তো সেজন্য আমি মনে করি যে এখন সামনে প্রচন্ড শীত আসছে ধেয়ে, এবং বিশ্বের দরবার থেকে যেভাবে বলা হচ্ছে যে সমস্ত দেশ জুড়ে যেভাবে কোভিডের সংক্রমণ বাড়ছে, বাংলাদেশও এর থেকে নিস্তার নেই। হয়তো আরো বেশি সম্ভাবনা হতে পারে। এখন ভালো আছি, আগামীতে কতটা খারাপ থাকবো জানি না। আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই মিলে। আজকে যারা যে ভাইরা এখানে বক্তব্য রাখলেন চমৎকার চমৎকার, ডক্টর লেলিন চৌধুরী অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন যদিও। আর উনি জাফরুল্লাহর কথা বলেন, জাফরুল্লাহ ওই যে তাদেরই দোসর, তাদেরই ভাই, কিন্তু উনি তো ওই ওরকম কথা, সরকার বিরোধী কতটা কথা বলা যেতে পারে। সরকারের ভালো কাজ করলেও তারা নিন্দা করেন, সরকার যদি কোনো ভালো কাজের স্টেপ নেন সেটারও ওনারা সমালোচনা করেন। তো সেখানে এইটা বিষয় না, সব জায়গায় ওনারা রাজনীতির গন্ধ পান এবং রাজনীতির সুযোগ নিয়ে ওনারা সেই রাজনীতির কথা ছবল দেন। কখনোই উনি মানবতার সেবায় ওনারা পথের নামেন না। ওনারা যদি মনে করতেন এই 2009 থেকে 2020 সাল পর্যন্ত যদি ওনারা জনগণের সেবার জন্য, জনগণের মঙ্গলের জন্য যদি নামতেন, তাহলে বুঝতাম যে না, জনগণের জন্য ওনারা সত্যি দায়বদ্ধতা এবং দায়িত্ব নিয়েই ওনারা চিন্তা ভাবনা করছেন এবং কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা না, ওনারা ঘরের মধ্যে থেকেই যতটা পারেন সরকারের ভালো কাজের সমালোচনা করা, সরকারের এই উন্নয়নের যে ভূমিকা এবং উন্নয়নের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া, সেটাকে ওনারা আজকে বাস্তব সবকিছু যা কিছু এই সরকারের বাস্তব দৃশ্যমান, উড়াল সেতুই বলেন আর মেট্রো রেল বলেন, এই পদ্মা সেতু বলেন, সবই তো সব সরকারের দৃশ্যমান। তারপরেও ওনারা বলবেন সরকার কখনোই জনগণের মঙ্গল কামনা করছেন না, ওনারা ইস্যু তৈরি করেন কেমনে ক্ষমতায় থাকবেন। আর ওনারা আমেরিকার কথা বলেন যে ইউনূসের বন্ধু এখন ক্ষমতাসীন, তার দলের লোক রাষ্ট্রপ্রধান। কোথায় আমেরিকায় কি হলো, বোমা ফুটলো, তার জন্য বাংলাদেশ থেমে থাকবে, বাংলাদেশের প্রক্রিয়া থেমে থাকবে? সরকার কি ওই নিয়ে চিন্তা করেন? নিশ্চয়ই সরকার বা একটি দেশের স্বাধীনতা, স্বাধীন একটা দেশ, একটি মানচিত্র, একটি পতাকা, একটি সংবিধান যে দেশে আছে, সে দেশ কেন অন্য দেশের উপরে নির্ভর করে থাকবে? নিশ্চয়ই আমরা মনে করি যে বাংলাদেশের 16 কোটি মানুষ এবং তেনারাও তার মধ্যে, অবশ্যই তেনারা সকলেই মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের সমালোচনা করে, সরকারকে সুন্দর পরামর্শ দিয়ে আজকে কোভিড-19 যে দুঃসময় এগিয়ে আসছে সেই বাংলাদেশের দিকে, সেই বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য তেনাদের সহযোগিতা আমি আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে তেনাদের কাছে প্রস্তাব রাখবো। তেনারা সহযোগিতা অবশ্যই করবেন, সহমর্মিতাও দেখাবেন, এইটা আমার বিশ্বাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে অতিথি প্যানেলের সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আগামীকালকে অনুষ্ঠান আমাদের বাংলাদেশ, আমি এক মিনিট কথা বলতে চাচ্ছি। বলেন। এক মিনিটের বেশি বলবো না। জি, আসলে জাফরুল্লাহ সাহেব তো সরকারের বিরুদ্ধে বলে নাই। জাফরুল্লাহ সাহেব কিন্তু ইয়েদের মানে হেফাজতের বিরুদ্ধেই বলেছে। আমি সেটাই বুঝাতে চাইছি, উনিও তো ভুল শুনেছে। তারপরে আপনার যেখানে মানে সরকারেরই কোনো বৈধতা নাই, মানুষের সরকারের উপর আস্থা নাই। তারপরে কোভিডের মধ্যে যে দুর্নীতি অনিয়মগুলা ওনারা করেছেন, মানে প্রণোদনার নামে যে ডাকাতি হয়ে গেছে দেশে, এতে করে তো মানুষ মাস্ক পরবে না। মানুষ এটা বরঞ্চ রাগ করে মানুষের উপর ইয়ের উপরে বিক্ষুব্ধ হয়ে সরকার এসব করতেছে। যাই হোক, আমি আর কথা বাড়ালাম না, ঠিক আছে, আমার বক্তব্য ভাই ধন্যবাদ জানাচ্ছি। আমি আগামীকালকে অনুষ্ঠান থেকে আমন্ত্রণ। আগামীকাল বিষয় হচ্ছে আমাদের কোভিড-19 সমসাময়িক। আমাদের সাথে থাকবেন মাইনর সদস্য জাকিয়া পারভিন কানম মনি,
মহিলা আসন 18, সহসভাপতি যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মুস্তির রহমান বাবুল। আমাদের সাথে থাকবেন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ বিষয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে থাকবেন ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, প্রধান উদ্যোক্তা নির্বাহী, চট্টগ্রাম ফিল্ড হসপিটাল। আগামীকাল অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা আজকে অনুষ্ঠানে আমরা নানান কথা বা আমাদের অতিথিরা যে কথাগুলো বললেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মনে করি যে এই মুহূর্তে কোভিড-19 থেকে বাঁচতে জনগণের সচেতন হতে হবে, এবং বিশেষ করে বাংলাদেশের যে সরকারের যে যে মানে কোভিড এর জন্য বাঁচার জন্য যে নিয়ম কানুন এগুলো মেনে চলতে হবে, আমরা সেই আহ্বান রাখবো। এবং বিশেষ করে আমরা ইউরোপে এবং আমেরিকা যেভাবে প্রতিদিন কোভিড আক্রান্ত থেকে বাড়ছে, বাংলাদেশ এটা বাড়ার সম্ভাবনা রয়েছে, বাড়তে পারে। এর জন্য এখন তো সচেতন হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।